তলাতে ইন্ডিকেটর কোনো অসিলেটরের আছে, আমি সব ইন্ডিকেটর গুলো দেখুন প্রত্যেকে নিই, এগুলো তলার থেকে দেখুন লোয়ার ইন্ডিকেটর আছে, আপার ওভারলে আছে, আবার মুভিং অ্যাভারেজ আছে। আমরা লোয়ার ইন্ডিকেটর সরিয়ে দিই, তলার দুটো সরিয়ে দিলাম, তলার দুটো সরালে আমরা দিলাম পুরো খালি হয়ে গেল। এটা মাদার চার্ট। এখানে যে কোনো সুইং হাই সুইং লো, গতবার আমরা সুইং হাই সুইং লো বলেছি, মানে ধরুন এটা একটা সুইং হাই, এই পয়েন্টটাকে আমি একটা সুইং হাই বলতে পারি, যেগুলো বটমে আছে, ঠিক আছে, এই পয়েন্টটা সুইং লো, এগুলো ক্রিটিক্যাল ব্যাপার, এগুলো একটু মার্ক করে রাখতে হবে। এটাও আমি একটা সুইং লো বলতে পারি, ঠিক আছে, এগুলো সব সুইং লোর গল্প। এবার এগুলো জট ডাউন করে, মানে এগুলো ড্র করে লাইন টানা যায়। দেখুন আমরা একটা লাইন টানি, তাহলে সেটা রিফ্রেশ করে নিই একবার, চার্টটা রিফ্রেশ করে ট্রেন লাইন টানছি, এই না, এই দুটো লাইন দিয়ে আমি ট্রেন লাইন টানলাম, ঠিক আছে, জোর করে মেলানোর কিছু দরকার নেই। লাইন টানতে গেলে দুটো পয়েন্ট লাগে, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, যতবার টাচ হবে মার্কেট যতবার রেসপেক্ট করবে তখন আমি বুঝবো ভ্যালিড ট্রেন্ড লাইন। তো এখানে ট্রেন্ড লাইন ব্রেকআউট হলো, ব্রেকআউটের পর আমরা সুন্দর একটা র্যালি পেলাম। যখনই কিনতে ইচ্ছে করবে এরকম একটা ট্রেন্ড লাইন টানার চেষ্টা করবেন, যে ব্রেকআউট হচ্ছে তখন কিনুন। যখন বেচতে ইচ্ছে করবে আপনি ট্রেন্ড লাইন টানুন, টানার পর বিক্রি। দেখুন ট্রেন্ড লাইনটা ভাঙছে, দেখি আমরা একটা চোখের সামনে দেখি দুটো পয়েন্ট বটম টু বটম জয়েন করবো, দেখা যাক। দুটো পয়েন্ট জয়েন করলাম, তারপরে যে বাজার রেসপেক্ট করে খুব ভালো। দেখুন পাওয়ার, দেখুন আমি এইটা দিলাম, রেসপেক্ট হলো, গেল, এবং এটা ভাঙার পর দেখুন কত সুন্দর ব্যাপারটা। একটু ট্রেন্ড লাইনের ব্যাপারে বলছি, একটু খেয়াল রাখুন। আমি ক্রস হেয়ারটা আপ করছি, একটু খেয়াল রাখুন। দেখুন আমি এটা টানছি, কখন টানছি, প্রথম কথা হচ্ছে আমি ট্রেন্ড লাইনটা টানলাম কখন। ট্রেন্ড লাইনটা ধরুন এই দিনের এই বটমটা নিচ্ছে, মানে এর আগে আমি ট্রেন্ড লাইন টানছি না। আপনি বলতে পারেন না না আমাকে অন্যভাবে একটা ট্রেনে দেখান, আর একটু ঘাড়ে ঘাড়ে পাবো না, তলা পেয়েছি না, নইলে এই পয়েন্টটা দিয়েও আমি একটা ট্রেন্ড লাইন টানতে পারি। খুব যে ভুল হবে তা না, দুটো জোর করবো না, আমি দুটো পয়েন্ট নিয়ে ট্রেন্ড লাইনটা শুধু এক্সটেন্ড করে দেবো। আপনি একটু প্লাস মাইনাস হলেও মহাভারত অশুদ্ধ হবে না, কিন্তু লাইন টানার অভ্যেসটা রাখবেন, ঠিক আছে। এটা একটা লাইন আমরা টেনেছি, আমরা এটাকে কালো মার্ক করে দিই যাতে অসুবিধা না হয়, কারণ মেইন যে ট্রেন্ড লাইনটা টেনে দেখাচ্ছি, এক সেকেন্ড ধরুন, এটাকে আমি ছেড়ে দিই, জাস্ট আপনাদের একাডেমিক ইন্টারেস্টের জন্য দেখালাম। ট্রেন্ড লাইনটা অনেক ভ্যালিড, নীল রঙের ট্রেন্ড লাইনটা, যেটা দেখাতে যাচ্ছি সেটা একটু বলে নিই। দেখুন এখানে ভাঙলো, একটা মনে করবেন ট্রেন্ড লাইন ভাঙলো তাহলে কি সঙ্গে সঙ্গে বিক্রি করে দেবো? একটা বেসিক রুল মনে রাখুন, আমার বলতে পারেন হয়তো ফাইন্যান্সিয়াল ফ্রিডমের আরো আগে পৌঁছে যেতে পারতাম যদি ফান্ডামেন্টালটা শিখে ঢুকতাম। তো রাকেশ স্যারকে বলছিলাম টেকনিক্যাল তো করালাম, কিন্তু এই টেকনিক্যাল আমি শেষ করার আগে আপনি ফান্ডামেন্টালটা শেষ করুন। ফান্ডামেন্টাল বায়াস দেখে টেকনিক্যাল করবেন, বারবার একই কথা বলছি, নাও কাজের কথা। এবার যখন ভাঙলো, এই রুলটা মনে রাখবেন, ট্রেন্ড লাইন ভাঙার পর 3 রাত্রিরে বলা হয় সন্তান শোক বলা যায়, কথাতে আছে। 3 রাত্রি খুব ইম্পর্টেন্ট, ট্রেন্ড লাইন ভাঙার পর 3খানা বার ফরমেশন হচ্ছে কি হচ্ছে না। উইকলি চার্টে যদি দেখেন 3টে উইক যাবে, ডেইলি চার্টে হলে 3টে দিন যাবে। উইকলি চার্ট ডেইলি চার্টের সম্পর্ক পরে আসছি, আমরা ডেইলি চার্টের সামনে বসে আছি। 3 দিন হয়ে গেল, ট্রেন্ড লাইন কিন্তু রিকভার করতে পারলো না, রিক্লেম করতে পারলো না, বাজার উইক হয়ে গেল। তার মধ্যে দোজি দেখালো, আমরা জানি এটা ট্রেন্ডে দোজি হওয়ার পর ইনডিসিশন, একটা র্যালি দিল, কিন্তু র্যালি দেওয়ার পর এই জায়গাগুলো কিন্তু রিক্লেম করতে পারলো না, এটা ওপরে যাচ্ছে। এবার আপনি বলছেন স্যার যদি ওপরে এরকম ভাবে যেতে থাকে তাহলে তো আমার মুশকিল হয়ে যাবে, আমার তো লস হতে যাবে একদম, তাহলে আমি আবার একটা ট্রেন্ড লাইন টানবো তলার থেকে। সেটা যদি ভাঙি, আমি সবসময় কনফার্মেশনের জন্য বসে থাকবো, আমি লাইন টানবো, চলে গেল, এবার ভাঙলো, এবার আমি এখান থেকে পেলাম, ভাঙার পর কি করে এক্সিট হবে পরে আসছি। কিন্তু বারবার মনে রাখবেন, একটু ক্যান্ডেলস্টিক, একটু ট্রেন্ড লাইন, এটা দিয়ে কিন্তু পৃথিবী জয় করা যায়। আর ট্রেন্ড লাইনকে ধারও দিতে পারেন। কিভাবে ধার দেবো? আমি যদি ডেইলি চার্টে কনফিউজ হয়ে যাই, উইকলি চার্টে যাব। আমি একটা প্রশ্নের উত্তর বাবার কাছে জানতে চাইলাম, বাবা বলতে পারলো না, আমি যাব বাবার কাছে, বাবার বাবা উইকলি চার্ট হয়ে গেল, উইকলি চার্ট বলতে পারছে না, মান্থলি চার্টের কাছে যাব। আমি যত হায়ার লেভেলে যাব আমি চার্টে ক্ল্যারিটি পাবো। এই চার্টটা আমার অগাস্ট 23 থেকে এক একটা ক্যান্ডেল হচ্ছে একটা বার, তো আপনি বড় করে দেখলে দেখবেন এখানে ক্ল্যারিটি পাবেন, অসুবিধা নেই। আমি একটু বড়, একটু ছোট করে একটু ক্যান্ডেল গুলো দেখাই। নিফটি যদি কেউ বলে কি লাগছে, তাহলে এখানে আমি 2-3টা অবজারভেশন আপনাদের দেব। এক সেকেন্ড, ওটা খুলুক, ততক্ষণ না হলে আর একটা ট্রেডিং ভিউ বলে ওয়েবসাইট আছে, সেটাও দেখতে পারেন, অসুবিধা হবে না।
এটা আসুক, আসলে একটু আচ্ছা এটা পেয়েছি। দেখুন ফার্স্ট অবজারভেশন আমার হচ্ছে যে ক্যান্ডেলের বডি যদি ছোট হয়ে যায় বাজার উইক লাগে, কিন্তু তা বলে কি বিক্রি করে দেবো না, আমি কনফার্মেশনের জন্য অপেক্ষা করবো। বারবার বলেছি কনফার্মেশন। আমি যদি এখান থেকে দেখি ক্যান্ডেল খুব মানে বডি নেই, ক্যান্ডেল খুব বডিলেস ক্যান্ডেল, দোজি অলমোস্ট দোজি তো আমরা দোজিতে আপার শ্যাডো লোয়ার শ্যাডো ইকুয়াল হয় অলমোস্ট, তো কিন্তু তারপরেও বাজার উপরের দিকে চলে গেল। মার্কেট টেন্ডস টু রিমেন ইরেশনাল অ্যাজ লং অ্যাজ ওয়ান ইজ সলভেন্ট। যতক্ষণ আপনার পকেটে পয়সা আছে বাজারকে অযুক্তিকর মনে হয়। লাফালাফি করবেন না, অলওয়েজ ওয়েট ফর দ্য কনফার্মেশন। ট্রেন্ড লাইন টানুন, ভাঙছে আমি আছি। আপনার এখানে মনে হবে এই তো বাজার উপরে গেছে আর পাচ্ছে না, ক্লান্ত, শর্ট করে দিলাম, দেখুন বাজার আরো উপরে চলে গেল। অলওয়েজ ওয়েট ফর দ্য কনফার্মেশন। দেখুন এখনো আমার কনফার্মেশন দরকার, সেরকম ভাবে বাজার করছে না। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বড় ক্যান্ডেল হলো, আবার ক্যান্ডেলের বডিগুলো কিন্তু ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি এখানেও মানে বিক্রি করতে তো ইচ্ছে করছে, হায়ার হাইটাও নেয়নি, কিন্তু উপায় পাচ্ছি না। আমি এই সব জায়গা থেকে এখন নতুন করে কেনাকাটির কথা ভাববো না, কারণ এখন আমি ট্রেন্ড দেখতে পাচ্ছি না। হায়ার হাই মানে জোর, আপনি যদি সেরকম ভাবে দেখেন একটা অলমোস্ট বাজার একটা রেঞ্জের মধ্যে চলছে, অলমোস্ট এরকম একটা রেঞ্জের মধ্যে চলছে, এ উপর নিচ করছে, এগোচ্ছে। এখন এই জায়গায় যদি বেচতে বলা হয় আমি আছি, কিন্তু ট্রেন্ড লাইন ভাঙবে, অন্যান্য ইন্ডিকেটর বলবে, সেই হিসেবে আমি বেচতে পারি। এটা নিফটির উপর দেখাচ্ছে, আপনারা অন্য জিনিস নিয়ে করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। এখানে গ্যাপের কথা, আচ্ছা গ্যাপ আপ গ্যাপ ডাউনের জন্য আগেরবার আমি প্রশ্নতে উত্তর দিয়েছিলাম, সকাল 9টা থেকে 9টা 7 পর্যন্ত অর্ডার পরে মানে মার্কেটে সবাই অর্ডার পাঞ্চ করছে, ঠিক আছে। তারপরে 1 মিনিট কুল অফ হয়, তারপরে অর্ডার গুলো ম্যাচ হয়। তার মানে 9টা 8 থেকে 9টা 15-এর মধ্যে অর্ডার ম্যাচিং হলো। অর্ডার ম্যাচিং মানে প্রাইস ডিসকাভারি আসছে, এটা প্রথম ক্লাসে বলেছিলাম। প্রাইস ডিসকাভারি আসতে শুরু করলো 9টা 15 থেকে রিয়েল টাইমে অর্ডার ম্যাচিং হচ্ছে, অর্ডার যাচ্ছে, অর্ডার ম্যাচ হচ্ছে, ট্রেড হচ্ছে। কিন্তু 9টা থেকে 9টা 7 শুধু অর্ডার ডিপোজিশন হয়, কোনো ট্রেড হয় না, ঠিক আছে। তো এইবার মার্কেট বন্ধ, নানাবিধ খবর আসছে, সেটেল আউট হয়ে গেল। আপনি মার্কেটকে যাকে বলে একটু রিকালেক্ট করছেন, সারাদিন কি হলো, সবকিছু হওয়ার পরে ইনিশিয়াল ডেজ অফ দ্য মার্কেট, ইনিশিয়াল আওয়ার্স অফ দ্য মার্কেট, ইনিশিয়াল হাফ অ্যান আওয়ার, 15 মিনিটস 10 মিনিটস একটু ভোলাটিলিটি থাকবেই, 1 ঘন্টা 1.5 ঘন্টা তো থাকবে। তো সেই ভোলাটিলিটিটা থাকে বলে আপনি গ্যাপ আপ গ্যাপ ডাউনের গল্পটা আমরা দেখতে পাই। বাজার যদি চলতেই থাকে প্রাইস অ্যাডজাস্ট করতে পারে, যেহেতু বাজার বন্ধ থাকছে, অতক্ষণ বাদে খুলছে, গ্লোবাল নিউজ আসছে, সেই সবে বাজার উইকনেস আমরা দেখতে পাই। তো এগুলো একদম ব্রড বেসিকের গল্প আমি কিছু বললাম। এবার একটু মুভিং অ্যাভারেজ বা অন্যান্য জিনিসপত্র আমরা আসবো। ক্যান্ডেলস্টিকের কথা তো বলেছি, নতুন করে কিছু বলার নেই। আর একটা জিনিস আসবো, সেটাও এখন যদি বলেন একটু ছোট্ট করে দেখিয়ে দিই। উইকলি চার্টটা একটু দেখিয়ে দিই। উইকলি চার্ট যদি 5 বছরের নেই, এটা কিরকম দেখি। দেখুন উইকলি চার্টে কত ভালো ক্ল্যারিটি পাওয়া যায়, কিন্তু এক একটা সপ্তাহের গল্প দেখুন কত সুন্দর চোখের সামনে। আপনি শুধু চার্টটা দেখি ট্রেন্ড লাইন টানুন, পরেরটা পরে, জোর করে ট্রেন্ড লাইন মেলাতে যাবেন না। দুটো লাইন দিয়ে স্ট্রেচ করে দেবেন, মিললে মিললো, না মিললে না মিললো, কারুর যায় আসে না। এবং আপনি কিছু কিছু জায়গায় দেখবেন দাদা, যে কোন ওটা যদি সত্যিকারের ট্রেন্ড লাইন হয় না, 2 মাস বাদে হোক, 3 মাস বাদে হোক, 6 মাস বাদে হোক, মিলতে বাধ্য। কিছু সফটওয়্যার এখন এমন করে দিয়েছে আপনি এক্সটেনশন করতে পারেন। দুটো লাইন টানলেন, এটা ট্রেডিং ভিউতে হয়, দুটো লাইন ধরুন 3টে পয়েন্ট হলো, রাইট ক্লিক করবেন, এক্সটেনশনে আপনি করে দেবেন। আপনাকে টানার কোনো দরকার নেই, কারণ টানতে গেলেই মনে হবে জোর করে মেলাই। ধরুন এই লাইনটা আমি টানছি, আমি জোর করে এখানে মিলিয়ে দিলাম এই পয়েন্টটাতে, ঠিক আছে, ওটা করার দরকার নেই। কিন্তু নেট খুব বলে না, গ্রস লেভেলে ঠিক থাকাটা অনেক কাজের। আপনি নানাবিধ চার্ট কভার করতে পারবেন, একটা চার্টের ভেতর ভরে মানে ডিপ ডাইভ করে অত ডিটেলস দরকার নেই। আমি গ্রস লেভেলে দিলে আমরা ট্রেন্ড লাইন ভাঙলো, শুরুর দিকে রেজিস্ট্যান্স আমরা বারবার বলেছি, কি বলেছি আমরা, যে ওল্ড রেজিস্ট্যান্স বিকামস নিউ সাপোর্ট। এখানে আমার রেজিস্ট্যান্স লাইন চেঞ্জ অফ পোলারিটি হলো, সাপোর্ট হলো। অলওয়েজ ওয়েট ফর দ্য কনফার্মেশন। সাপোর্ট হলো, সাপোর্ট যদি হয় কিনতে ইচ্ছে করে, ফাইনাল একটা ট্রেন্ড লাইন আমি টানবো, টেনে দেখলাম হ্যাঁ ভাই ভেঙে উঠছে, আমি আছি, চল আমি এই জায়গা থেকে কিনলাম, আমি আছি, এরকম ভাবে আমরা যাবো। এবার একটু এক্সিটের ব্যাপারে ছোট্ট করে বলে দিই। এক্সিটটা তো গল্প আমি ঢুকিয়ে দিচ্ছি চক্রবর্তীতে, আপনি বেরোবেন কি করে। আর দেখুন এখানে 2-3টে একটু তাড়াতাড়ি বললেও শুনে রাখুন, পয়েন্ট আমরা ক্ল্যারিটি দেবো। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে সেই কোভিড এর গল্প। বড় চার্টে দেখুন কোভিড কত ছোট লাগছে, ডেলি চার্টে দেখলে পাগল হয়ে যাবেন। ডেলি চার্টে কোভিড দেখাচ্ছি আপনাকে, চলুন 2020-তে ডেলি চার্টে কোভিড দেখিয়ে দিই। দাঁড়ান, একটু দাঁড়াবেন, সঙ্গে থাকবেন, আমি সব করে গুছিয়ে দেখিয়ে দিই। আচ্ছা এখানে একটু আমি বলে দিই, এখানে যে ইন্ডিকেটর গুলো থাকে না, দেখুন এখানে এই তলার ইন্ডিকেটরটা, লোয়ার ইন্ডিকেটরটাতে ক্লিক করুন, ক্লিক করলে ক্রসটা পাবেন, এটাতে কেটে দিলে লোয়ার ইন্ডিকেটর ক্লিয়ার হয়ে গেল। আপনি এই পেনটা, এই যে পেনটা আছে, পেন বলতে
PN, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে যে পেনটা আছে এটাকে নিচে করলে চার্টটা আপনি যেটাকে উপরে তুললে এরকম ভাবে পাবেন, ঠিক আছে, এরকম ভাবে। আমরা এখানে একটা ইন্ডিকেটর ফেলেছি সুপার ট্রেন্ড বলে, সুপার ট্রেন্ড আমি ডিলিট করে দিচ্ছি, পরে অ্যাড করবো আপনাদের সামনে। ফার্স্টে কেউ একদিন প্রশ্ন করেছিল যে ইন্ডিকেটর কাকে বলে, প্রাইস ইজ এন ইন্ডিকেটর, কিন্তু প্রাইসের সমস্যা কি, প্রাইসে দেখুন প্রাইস ইজ এন ইন্ডিকেটর, কিন্তু প্রাইসের সমস্যা কি আছে স্যার, প্রাইসের সমস্যা হচ্ছে প্রাইস কিন্তু ভোলাটাইল, আমি ভোলাটিলিটিটা কমাতে চাইছি, তো তাই জন্য মুভিং অ্যাভারেজ নেবো, একটু স্মুথনিং করবো, অ্যাভারেজ করলে একটু স্মুথিং আউট হয়। দেখুন এটা হচ্ছে কোভিড, দিস ইজ কোভিড, এটা আপনার কোভিড এর ফলটা পরিষ্কার, কিন্তু উইকলি চার্টে যখন কোভিড নিচ্ছে এরকম টাইপের আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার আমরা কি এখানে কোভিড এর সময় কিছু বুঝতে পারছিলাম বাজার কোন দিকে যাচ্ছে পাচ্ছে, কেন বুঝতে পারবো না, ট্রেন্ড লাইন তো আছে, বটম দিয়ে জয়েন করি দাদা, এটা কি বোঝা যাচ্ছিল না? কিন্তু ব্যাপারটা হচ্ছে এতটা কি ডিপ পড়বে আমি কি করে বুঝবো, এটাই হচ্ছে গল্প। এখানে আপনার কিছু করার নেই, এখানে যেটা করতে হবে স্টপ লস ট্রেড করে চলতে হবে, যে যাই বলুক না কেন আপনি এটুকু জানবেন এক্সিটে আপনাকে স্টপ লস ট্রেল করা ইজ দ্য বেস্ট এক্সিট স্ট্র্যাটেজি। স্টপ লস কি করে ট্রেল করবো আমরা আসবো, কিন্তু কোথাও না কোথাও উইক সিগন্যাল আপনি পাবেনই পাবেন। আর একটা উইক সিগন্যাল দেখুন, বেসিক টেকনিক্যাল দেখবেন, খুব বই কাছের কাছে যদি নিয়ে আসেন চোখের মধ্যে বই কিন্তু মুশকিল হয়ে যাবে। সবসময় টেকনিক্যাল দেখার সময় মাথা ফ্রেশ করে হালকা করে দেখুন, চটকা চটকি করবেন না, মানে মুশকিল হয়ে যায়। দেখুন এখানে বেসিক ডেফিনেশন কি, হায়ার টপ হায়ার বটম, এই বটমটা আগের বটমের তলায় হয়ে গেল, ট্রেন্ডও পারছে না, ঝুঁকে ও ক্লান্ত হয়ে পড়ছে, দৌড়তে পারছে না, এই হাইটা নিতে পারলো না, পরিষ্কার উইকনেস দেখা যাচ্ছে পরিষ্কার। আপনি তার আগে বলবেন দাদা এই তো আপনি সব হয়ে যাওয়ার পর অ্যানালিসিস করছেন, একদম আমার পক্ষে সোজা, কিন্তু আমি তো এইরকম ভাবেও ট্রেন্ড লাইন টেনেছিলাম, আমি এরকম ভাবে ট্রেন্ড লাইন টেনে বসেছিলাম, একদম হতে পারে এই ট্রেন্ড লাইনটা টানতে পারেন, হতে পারেন আপনি এই ট্রেন্ড লাইনটাও টেনেছিলেন, কোনো সমস্যা নেই, কিন্তু তারপরে পরে আবার উঠে যাচ্ছে। তো আমরা এক্সিট স্ট্র্যাটেজিটা দেখবো যে কিভাবে আমরা এক্সিট করতে পারি। এক্সিটের জন্য 2-3টে স্ট্র্যাটেজি বলে দিচ্ছি, একটা মুভিং অ্যাভারেজ হতে পারে, আর একটা হতে পারে আমি ক্যান্ডেল দিয়েও এক্সিট করতে পারি, কনফার্মেশনের দিকে দেখবো, সুইং হাইটা দেখবো, একটা সুইং হাই দেখবো, প্রয়োজন হলে আপনি এটাকে লাইন চার্টও কনভার্ট করতে পারেন, লাইন চার্ট কনভার্ট করার জন্য লাইন চার্ট নিয়ে নিন, লাইন চার্টে আপনি হায়ার টপ হায়ার বটম, লাইন চার্টের প্রবলেম হচ্ছে কি গ্যাপ আপ গ্যাপ ডাউন গুলো দেখতে পাবেন। আসছি আমি একটু লম্বা হলে এইসব জায়গায় স্টপ লস বসাবো, আবার যখন এটা এইরকম জায়গায় চলে এসছে আমি এই সুইং হাইতে স্টপ লস বসাবো, আবার যখন পড়ে গেল এই সুইং হাইতে বসাবো, আবার নিচের দিকে চলে গেল এই সুইং হাই থেকে বসাবো, সুইং হাই থেকে আমি একটু অ্যাগ্রেসিভলিও করতে পারি। টেকনিক্যাল অ্যানালিসিস আর সায়েন্স ইজ আর্ট, আপনি আপনার মতো করে করতে সবসময় পারেন, আমি যেটা বলছি স্যাক্রোস্যাঙ্ক্ট এমন কোনো ব্যাপার না। যখন বাজার এখানে চলে গেল আমি এসব জায়গাতেও লাগাতে পারি, সুইং হাই এটা নিল না, তারপরে দিলাম বাজার পড়ে গিয়ে আবার যে বটম করে উঠছে, তখন দেখছি না বাবা তো আর নিউ লো করলো না, আমি ঘাড়ে ঘাড়ে স্টপ লস ফেলে দেবো, উড়ে গেলে উড়ে যাবে, অসুবিধা নেই স্টপ। কিন্তু আমি তো এই একটা স্ট্র্যাটেজি যদি আমি নিয়ে কাজ করি তাহলে ইমোশনটা এটা মানে প্রত্যেকটা জায়গায় আমি যদি জানি এটা করব ওটা হলে এটা করবো, এই রুলটা যদি আমার মাথায় থাকে তাহলে কিন্তু মার্কেট আমার কাছে রিপিটেটিভ ভাবে আমি কাজ করতে পারি। রিপিটেটিভ মানে মার্কেটে আমি এটা হলে এটা করবো জানি, নইলে আমি যদি প্রত্যেক সময় প্রজেক্ট তাহলে আজকে কি করবো, তাহলে আজকে এটা কি করে দেখবো, তাহলে ওটা করে দেবো, এটা করলেই প্রবলেম হয়। তাই জন্য এনআরসি ম্যাডাম একজন প্রশ্ন করেছিলেন, তাই জন্য হচ্ছে আমার যদি আমরা অ্যালগো ট্রেডিং, এখন দেখেন প্রচুর বিজ্ঞাপন করবে অ্যালগো ট্রেডিং এ লোকে যায়, সিস্টেম ড্রিভেন, কেন আপনার প্রিডিফাইন্ড করতে আছে, এটা হলে আমি এটা করবো ওটা হলে ওটা, এখন সব কোডিং ফোডিং এর গল্প আসছে, কিন্তু কোডিং ছাড়াও আপনারা কাজ করতে পারবেন, বেশি টেকনিক্যালি রিসোর্স না দেওয়াই ভালো, রিসোর্স ইন টার্মস অফ টাইম এনার্জি। আপনি ফান্ডামেন্টাল দেখুন, টেকনিক্যাল দেখে করুন হবে, চার্ট কি করে খুঁজে বার করবেন, ট্রেন্ডিং চার্ট, আমি প্রাইমারিলি সব ট্রেন্ডিং চার্ট খুঁজতে ভালোবাসি, তো রাদার দ্যান একটা চার্টের মধ্যে পুরো ডিপ ডাইভ করে ওই পুকুরে কি আছে না আছে না দেখে আপনি একটু লম্বা ব্রড বেস করুন, উইডথ বাড়িয়ে নিন, সুবিধা। তো দিস আর সাম অফ দ্য বেসিক্স, কোভিড এর গল্পটা আপনাদের কাছে অ্যানালিসিস করে বললাম, যে বোঝাতে পারলাম আশা করি যে কিভাবে আপনি স্টপ লস করবেন। একটা হচ্ছে এই সুইং লোটাকে ফলো করে করে করতে পারেন, আর নইলে আপনি কি করতে পারেন, এই জায়গাতে দেখুন আমি এখানে চারটা সিলেক্ট করে নিই, যেটা করছি এখানে গিয়ে ক্যান্ডেলস সিলেক্ট করুন, ক্যান্ডেল এসে গেল, এবার আমি যাই দেখলাম পড়লো, আমি দেখলাম গ্যাপ হয়ে গেল, যদি এরকম দেখুন মার্কেট সেল হচ্ছে, বোঝার চেষ্টা করুন, আমি এই জায়গায় দেখলাম সেল হচ্ছে, খুব ভালো কথা, আমি অবশ্যই একটু কনজারভেটিভ যাব, আমি এখানে না গিয়ে ক্যান্ডেলে যা দেখলাম ঠিক আছে আমি একটু এইসব একটা এইখানে তো ইমিডিয়েট বেসিসে উড়ে নিয়ে যেতে পারি, আমি একটু ভেতরে গিয়ে ক্যান্ডেল দিলাম, এখানে স্টপ বসালাম, আবার দেখলাম এখানে আছে স্টপ, এখানে থাকলো, কিছুদিন বাইরে দেখলাম হাই নিতেই পারছে না, পক করে আবার নিচের দিকে চলে গেল, আমি এখানে বসাবো, এন্ড থিং গোজ অন, আস্তে আস্তে করে আমি করবো। বড় ক্যান্ডেল যদি হয়, আই হ্যাভ শেয়ার্ড উইথ ইউ আর্লিয়ার, সে ক্যান্ডেলের 50% বডিটা নিয়ে নেবেন অ্যাজ আ স্টপ লস,
এবার আপনি বলবেন দাদা এই ক্যান্ডেলে আমি 50% নিয়ে গেলাম, না গ্যাপ আছে তো একটু উপরে নিয়ে কাজ করুন, এই ক্যান্ডেলটা বড় ক্যান্ডেলে 50% নেবো, আবার পড়ে গেল, পড়ে গিয়ে দেখলাম কনফার্মেশনের জন্য দেখছি এটা কি নিতে পারছে, গ্যাপটাকে ফিল হচ্ছে, গ্যাপ ফিল হলো না, আরো নিচের দিকে গেল, তখন আমি রেড ক্যান্ডেলটা 50 নেবো। আবার এই ক্যান্ডেলটা হয়ে যখন যাচ্ছে, নেক্সট ক্যান্ডেলটা আপনি নিচের দিকে করছে, তখন এই বড় ক্যান্ডেলে 50 নেবো। তো এরকম ভাবে টেকনিক্যাল অ্যানালিসিস সায়েন্স আর্ট। হ্যাঁ সরি টু ইন্টারাপ্ট, বলছি যে একজনের প্রশ্ন আছে হোয়াট ইজ স্টপ লস, একটু ক্ল্যারিফাই করে দিন তাহলে আরো বুঝতে সুবিধা হবে হোয়াট ইজ স্টপ লস। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাঙ্কস। দেখুন স্টপ লসের গল্প যেটা আছে, স্টপ লস বলতে আমি কিনলাম একটা জিনিস, আমি কিনলাম, খুব ভালো কথা, আমার ফেভারিট ট্রেড যাচ্ছে, কিন্তু যদি না যায় তাহলে তো আমাকে একটা জায়গায় কল নিতে হবে না, আমি সেই জায়গাটা কি বলবো, না আমি আর কাজ করবো না। মানে কুকুরের গলা তো বেল্ট বাঁধা থাকে, আমি যখন সওদায় ঢুকে গেলাম আমার গলা তো বেল্ট মার্কেট বেঁধে রেখেছে, কুকুরের হাতে কাঁচি থাকে না, আমার হাতে কাঁচি আছে। অনেকে হয়তো ডগ পছন্দ করেন, ডগি বলি, ডগির মধ্যে একটা সম্মান আছে, কুকুর বলবো না। তো ডগির হাতে কাঁচি নেই, আমরা মানুষ বুদ্ধি আছে, আমাদের হাতে কাঁচি আছে। I would not let market to play with my emotion. আমি কাঁচি দিয়ে কেটে দেবো। তো হোয়াট ইজ দ্যাট প্রাইস লেভেল যেখানে আমি আর এগেনস্টে কিছু দেখবো না। কথায় বলছি, ধরুন এই বাজারটা পড়ছে, আমি বিভিন্ন জায়গায় স্টপ ট্রেল করছি একটা সময়, কিন্তু এভরি প্রাইস পয়েন্ট আমাকে দেখতে হবে। এর পরে ধরুন এইরকম জায়গায় এই ক্যান্ডেলে আমি স্টপ লস এখানে দিচ্ছি, ঠিক আছে, একটা করে পয়েন্ট দেখাই তাহলে সুবিধা হবে। চলুন, আমরা আগে বলেছিলাম তো আর একবার করে দেখিয়ে দিই। ঠিক আছে, এটা নিয়ে দেখিয়ে নিই। চলুন, ধরুন আমি এরকম জায়গায় একটু এরকম ভাবেই দেখি আপাতত, পরে আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি এরকম জায়গায় আছি, এই প্রাইস পয়েন্টের কাছাকাছি, এই লেভেলে ধরুন একটা স্টপ লস আমি রাখবার চেষ্টা করছি, হরাইজন্টাল লাইন টানি, তাহলে সুবিধা হবে। এটাতে খুব কনফিউশন বাড়বে আপনাদের। চলুন, আমি এই ক্যান্ডেলে আছি, আমি এখানে এই ক্যান্ডেলে 50 তে একটা স্টপ লস লাগালাম, ঠিক আছে, আরো নিচের দিকে গেল, আই এম ভেরি হ্যাপি। আমি একটা দিন দেখি, এই দিনে আমি ভেরি হ্যাপি, আমি বললাম ঠিক আছে, অনেক পয়সা এসছে, আর দরকার নেই, আমি এখানে রাখি। এবার এখানে রাখতে গিয়ে দেখলাম কি খুব ভালো, পরের দিন তো এই লেভেলটা আমি মেনটেন করতে গেলে আমার স্টপটা খেয়ে গেল। তো খেলো, এটাকে আমরা স্টপ লস বলছি। স্টপ লস ইজ আ অর্ডার যেটা আপনাকে একটা ঘুষি খাওয়ার থেকে বাঁচিয়ে দিচ্ছে। একটা ঘুষি সেটেলমেন্ট হচ্ছে ফর থাপ্পড় খেলে আপনি দাঁড়াতে পারবেন। আমরা ট্রেডের মধ্যে কিন্তু দেখিয়েছিলাম যে একটা ট্রেড স্টপ লস দিয়ে কি করে 2% এর বেশি আপনি নেবেন না। আপনার স্টপ লস বলে দেবে কতটা লিভারেজ হবে। স্টপ লস ইজ গোইং টু ডিসাইড যে কাউন্টারে আপনি কত অ্যামাউন্টের পজিশন নেবেন। বুঝতে পেরেছেন? ধরুন একটা স্টকে আপনি 1 লাখ টাকার একটা পোর্টফোলিও আছে, 1 লাখ টাকার একটা পজিশন নিচ্ছেন, 1 লাখ টাকার পজিশন নিচ্ছেন, 2% স্টপ লস মানে আমি বলে দিলাম 2000 টাকার বেশি লস নেবো, ঠিক আছে। কিন্তু এই 2000 টাকার বেশি লস নেবো না, ঠিক আছে, কিন্তু এটা ক্যালকুলেট কি করে করবো? আপনাকে দেখতে হবে টেকনিক্যালি স্টপ কত আসছে। ধরুন টেকনিক্যালি স্টপ 20 টাকার আসছে, এবার 2000 টাকার বেশি আমি লস নেবো না। 20 টাকা স্টপ লস আছে, 2000 বেশি আমি লস নেবো না, তার মানে একটা শেয়ারে আমি 20 টাকা ম্যাক্সিমাম খেতে পারি। তাহলে 2000/20 100টা মতো আসছে, 2000/20 যদি করি তাহলে 100টা শেয়ার নিতে পারবো। তো আপনাকে এইরকম করে ক্যালকুলেট করে চলতে হবে। একটু রেফার করবেন হোয়াটসঅ্যাপটা, সেখানে। তো স্টপ লস ইজ বেসিক্যালি একটা নেগেটিভ সিচুয়েশন অ্যানালিসিস করে আমরা যে প্রাইস পয়েন্টের এগেইনস্টে যদি আমার মুভমেন্ট হয় আমি কেটে দেবো। এবং স্টপ লস শুড বি ডিসাইডেড ওয়েল ইন অ্যাডভান্স। খাতাতে লিখে দেবেন। দেখি গান আছে, পাথরে লেখো নাম, কি সব হয়ে যাবে। পাথরে লেখার মতো খোদাই করে রেখে দেবেন। কেন আপনি যদি বলেন না স্টপ লস অনেকে করে কি, ঠিক আছে এই তো এখানে এসছে, ক্লোজিং দিচ্ছে, এতে ইন্টারে করেছে, বাই ক্লোজিং তো স্টপটা খেলো না, আমি রাখি, আমি একটু স্টপটা উপরে তুলে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই করতে করতে একটা সময় না, দিস ইজ ভেরি ব্যাড। আপনি ওয়ান্স ইউ ডিসাইড টোয়াইস, মার্কেটের স্টপ আপনি যদি ডিসাইড করে নেন আফটার থিঙ্কিং, তারপরে দুবার ভাববেন না। কেন ফার্স্টে না আপনার ক্যাপিটাল উঠবে না, বাজার ফার্স্টে আপনার ইমোশন নিয়ে খেলবে। ইমোশন যখন ড্রেন আউট হয় ডিসিশন নিতে পারবেন না, তারপরে ক্যাপিটালে হাত দেবেন। মার্কেট হ্যাজ দিস হ্যাবিট অফ প্লেইং দ্য থিং। স্টপ লস সব সময় রাখতে হবে, বিশেষ করে ট্রেডিং যখন করেন। আমি তো আরেকবার বলে দিই, রাকেশ স্যারের যে ডোমেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস সেটা দেখে বায়াসটা নেবেন। এটা আমাদের কথা হলো, এবার আস্তে আস্তে আমরা এগোই। একটু মুভিং অ্যাভারেজ নিয়ে কথা বলতে হবে। আমরা কোভিড এর মতো অ্যানালিসিস করে কিন্তু দেখালাম যে এগুলো সম্ভব। যদি কনফিউশন হয় আপনি উইকলি চার্টে কনভার্ট করতে পারেন। এখানে যাবেন, এখানে 1W করে দিন, উইকলি চার্টে কনভার্ট করুন, দিন। দেখুন উইকলি চার্টে সবসময় আপনি ক্ল্যারিটি পাবেন। অনেক ভিড় ভাড়টা কমে যাবে দাদা, অনেক কমে যাবে ভিড় ভাড়টা। সত্যিদার একটা বই ছিল, একটু মজা করে বলছি, শাখা পোশাকা। সেখানে সব ছেলেরা একটু 1 নম্বর 2 নম্বর করতো, কিন্তু আর একটা ছেলে খুব প্রমিসিং ছেলে ছিল, সৌমিত্র রায় রোলটা প্লে করেছিল, সৌমিত্র চ্যাটার্জি। তো ওইসব ছেলেরা চলে যাওয়ার পর সে বাবার কাছে গিয়ে বললো, বাবা কেমন আছো?
তো ওই ভিড়ভাড় কেটে যাবে, তারপরে আপনি কাজকর্ম করুন। ভিড়ভাড়টা কোথায় থাকে? ডেলি চার্টে ভিড়ভাড় থাকে, আর সকালে 1-1.5 ঘন্টাতে ভিড়ভাড় থাকে, ওগুলো অ্যাভয়েড করুন। সকালবেলা কোনো কাজই করবেন না, সকালবেলা শুধু দেখে নিন কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো এনিওয়েজ এখানে দেখুন আপনি কত সুন্দর ট্রেন লাইন টানা যান। কে কোভিড এর সময় এত চাপ কোথায় আছে দাদা? কোভিড এর যে গল্পটা, আমি বারবার লোকে কোভিড বলে, আমি তো কোভিড এর জায়গায় দেখছি। আপনি ট্রেন লাইন টানুন না, ট্রেন লাইন টানুন। আপনাকে তো পরিষ্কার বলে দিচ্ছে ও পারছে না, ও পারছে না, এই ট্রেন লাইনটা নাহলে উঠতেই পারলো না। এই হাইটাও সেরকম ভাবে নিতে পারেনি বাই মার্জিনালিটি, সামান্য হাই নিয়েছে, এটা নিয়ে পরের হাইটা নিল, তারপরে তো রাখতেই পারলো না। তো দ্যাট ওয়ে আপনি করবেন। এবার বলি প্রাইস কি ইন্ডিকেটর? ইন্ডিকেটর মানে যে ইন্ডিকেট করে, প্রাইস ইজ অলসো অ্যান ইন্ডিকেটর। কিন্তু প্রাইসের ভোলাটিলিটি উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, আমাকে স্মুথ আউট করতে হবে। তো ফার্স্ট ওয়ান অফ দ্য ফার্স্ট ইন্ডিকেটর যেটা আছে সেটা মুভিং অ্যাভারেজ বলা হয়। মুভিং অ্যাভারেজে কি হয়? মুভ করে। তাহলে আমি যদি 50 দিনের মুভিং অ্যাভারেজ নিই, 51 নম্বর দিনে আমি একটা মুভিং অ্যাভারেজের ছোট্ট পয়েন্ট পাবো। বলা হয় অ্যাস্ট্রোলজিতে বলা হয় বাচ্চার হরোস্কোপ করা উচিত না, ফর্ম করা উচিত। তারপরে সিমিলারলি আপনার যে মার্কেটে চার্টটা জন্মাচ্ছে, চার্টের ফটো ইনিশিয়াল টেকনিক্যাল না হলে বলা হয় যে আইপিওতে নতুন চার্ট এলো, তার মিনিমাম একটা 1 বছর 1 বছর না গেলে চার্ট কিছু ফর্ম করা খুব মুশকিল। 50 দিনের মুভিং অ্যাভারেজ হবে মানে বুঝবেন 51 নম্বর দিনে আপনি আগের 50 দিনের উপর বেস করে একটা অ্যাভারেজ পেলেন। আর অ্যাভারেজ জেনারেলি ক্লোজিং এর উপর মুভিং অ্যাভারেজ হয়। এখন সফটওয়্যার এসে গেছে, ওপেনের উপর করতে পারেন, হাই এর উপর করতে পারেন, ডাজন্ট মেক সেন্স। ক্লোজিং এর মধ্যে একটা ম্যাচুরিটি আছে, ক্লোজিং এর উপর করতে হবে। 50টা দিনের ক্লোজিং নিয়ে ডিভাইডেড বাই 50 একটা প্রাইস পয়েন্ট পেলেন। 51 নম্বর দিন পর 52 নম্বর দিনে গেল, তাহলে প্রথম যে দিনটা ছিল বাদ দিন, সেকেন্ড থেকে 51 আর সেকেন্ড থেকে 51 ডে এর মধ্যে প্রত্যেকটা ক্লোজিং নিয়ে ডিভাইডেড বাই 50, সেটা আমি এরকম ভাবে মুভিং অ্যাভারেজ হবে। চলুন মুভিং অ্যাভারেজ এজ অ্যান ইন্ডিকেটর আমরা ট্রাই করি। মুভিং অ্যাভারেজ দেখি পাই কিনা। মুভিং অ্যাভারেজ এসে গেল, ঠিক আছে? সিম্পল মুভিং অ্যাভারেজ ফেলে দিই। এক সেকেন্ড, এসে গেছে মুভিং অ্যাভারেজ। এবার মুভিং অ্যাভারেজ যদি দেখেন আপনার রিলেটিভলি ভিপস অনেক কম হচ্ছে, রিলেটিভলি প্রাইস যেমন এখানে হলে আমি কি বুঝতে পারছি, এখানে হয়তো আমি বার করলো, ঠিক আছে? এখানে আমরা রেখেছি মুভিং অ্যাভারেজ একটু বাড়ালে এটা বাড়বে। 50 দিনের মুভিং অ্যাভারেজ না কি মুভিং হয় দেখুন, এখানে এসএমএ এসছে, দুবার পড়েছে, এখানে ক্লিক করুন, এটাকে সরান। আর 9-5 দিনের করবেন না, একটু বড় করে করবেন, ডবল ক্লিক করুন, এই জায়গাটাতে ক্লিক করুন, এই যে পলিগনের মতো কোথায় গেল, হ্যাঁ এখানে এসে গেছে লেন্থের জায়গায়, না এখানে এসএ মেথড আছে এসএমএ, আপনি এখানে 50 দিন করুন, একটু বড় দিন করুন তাহলে সুবিধা হবে। কারণ কোথায় গেল, নাই হ্যাঁ দেখুন এবার 50 দিনের মুভিং অ্যাভারেজে দেখুন ভিপসা কত কমে গেল। আপনার দেখুন মুভিং অ্যাভারেজের বেসিক কনসেপ্টটা বুঝুন। আপনি যদি এখানে থাকেন, প্রাইসটা যদি ইন্ডিকেটর হিসেবে দেখেন, লোকে বলে প্রাইস কি ইন্ডিকেটর, প্রাইস অবশ্যই ইন্ডিকেটর, প্রাইস প্রাইমারি লেভেল ইন্ডিকেটর, কিন্তু প্রাইসে ভিপসা থাকে না। আপনি এখানে থাকলে যখন নিচে আসছে আপনি ডিসিশন নিতে পারছেন না, কিন্তু যদি মুভিং অ্যাভারেজটাকে ফলো করেন, আপনি আছেন আমি আছি কোনো সমস্যা নেই। তো মুভিং অ্যাভারেজে রিবানও লোকে ইউজ করে, আমরা রিবানে যাচ্ছি না মানে অনেকগুলো মুভিং অ্যাভারেজ একসাথে লাগিয়ে দিই, 7খানা-8খানা মুভিং অ্যাভারেজে রেনবো লোকে করে দেয়। আমরা মুভিং অ্যাভারেজে 50 দিন বা ধরুন আমি আরেকটা মুভিং অ্যাভারেজ লাগিয়ে দিলাম, কথা বলছি, এটা দেখবেন আমি এই চার্টে করছি দাদা, উইকলি চার্টে করছি। তো মুভিং অ্যাভারেজ সিম্পল আবার নিলাম, এখানে ওয়েটেড মুভিং অ্যাভারেজ না করে আপনি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ করতে পারেন। এটা টিপিক্যাল প্রবলেম, কারণ এটা ফ্রি ডোমেন। কনভেনশন হচ্ছে যে ছোট মুভিং অ্যাভারেজকে লাল কালার দিয়ে করবেন, ঠিক আছে? এটা 50, তো আমি ধরুন এটা 100 করলাম, 50 আর 100 করলাম, দেখি না কি আসে, ঠিক আছে? তাহলে এখানে কালারটাও আমায় দেখতে হবে। 50টাকে আমি কি করব, 50টাকে আমি একটু 50টাকে স্টাইল ভিজিবিলিটি, হ্যাঁ স্টাইলে এখানে যে কালারটা আছে লাল কালার দেবো। ছোট ছেলে তো লাফালাফি করে, তো ছোট ছেলেকে একটু আমাকে স্ট্রং কালার দিতে হবে। তো এই ছোটটা হচ্ছে 50 দিনের মুভিং অ্যাভারেজ, ঠিক আছে? এটা 100টা এই কালারে থাকবে। এবার দেখুন এখানে মুভিং অ্যাভারেজে ক্রসওভার যখন হচ্ছে আপনি কিনতে পারেন বলা হয়, ঠিক আছে? মুভিং অ্যাভারেজে ক্রসওভার উইকলি চার্টে দেখুন আপনি এই জায়গায় কিনলেন, একটু আপনাকে টালমাটাল করলো কিন্তু আপনাকে দিচ্ছে। মুভিং অ্যাভারেজে প্রবলেম কি হয়, যতক্ষণ না আপনাকে কাটছে আপনি বিক্রি করবেন না। অনেক সময় মুভিং অ্যাভারেজ দেখবেন একটু স্লো ইন্ডিকেটর, তাই জন্য পরে সিগন্যাল দেয়। দেখুন এটা আপনি যদি ট্রেন্ড লাইন দিয়ে দেখেন, এই জায়গাটা, তো এই জায়গাটা কিভাবে দেখাই দাঁড়ান, মুভিং অ্যাভারেজের কনসেপ্টটা ক্ল্যারিটি নিয়ে নিন, সুবিধা হবে। ধরুন এই জায়গাতে মুভিং অ্যাভারেজ আমায় সিগন্যাল দিয়েছে, কিন্তু আমি যদি ট্রেন্ড লাইন টানি
আর কোনো জিনিস যেটা আমি বলছি সেটাই স্যাক্রোসান এরকম ভাবার দরকার নেই। ইউজ আপনি করছেন, টেকনিক্যাল সায়েন্স ইজ আর্ট, মনে রাখুন সবসময় কথাটা। আমি যদি এরকম একটা ট্রেন্ড লাইন টানি, সাপোর্ট কনফার্মেশন নিয়ে হচ্ছে, আমি এখানে সিগন্যালটা পেয়ে যাবো, আমি অনেক আর্লি সিগন্যাল পাবো ট্রেন্ড লাইন যদি আমি সেরকম ভাবে দেখি, ঠিক আছে। মুভিং আওয়ারেজ একটু লেট সিগন্যাল দেয়, বাট কনফার্ম সিগন্যাল দেয়, তো সেই হিসেবে অসুবিধা নেই। এবার প্রশ্ন হচ্ছে যে আমি মুভিং আওয়ারেজ কোথায় ইউজ করবো বা কিরকম টাইপের ইন্ডিকেটর আমি ইউজ করবো। দাঁড়ান আগে কাজটা বলে দিই, তারপরে কাজে যাবো। এখানে আমার লাইনটা কাটলো, কেটে ক্রস ওভার করে যাচ্ছে, আমি এখানে কনফার্মেশন পাচ্ছি, ধরুন এইবারে নিলাম, তাও তো আপনার অনেকটা পয়েন্ট বাঁচলো না। আপনি এই জায়গা মানে প্রাইস পয়েন্ট হচ্ছে 12,767 কাছে, 12,750 কাছে কেনা হলো, আর মুভিং আওয়ারেজ যদি কেনেন কোথায় আপনাকে টাঙালো 15,168। মুভিং আওয়ারেজ একটু স্লো ইন্ডিকেটর হিসেবে লোকে অনেক সময় কাজকর্ম অতটা প্রেফার করে না। তো ইন্ডিকেটর সম্বন্ধে দুটো কথা বলে নি, সুবিধা হবে আপনার। বাজার তিন রকম না, বাজার দু রকমের হয়। ট্রেন্ডিং মার্কেট মানে ধরুন কিরম ভাবে বোঝাই, ধরুন কোভিড এর পর এই উইন্ডোটা আমরা নিন, আমরা এটা ক্লিয়ার অল দা, আচ্ছা এটা থাকুক, এটা প্যারালাল চ্যানেল, দেখি প্যারালাল চ্যানেল, এখানে প্রচুর টুলস আছে, আপনারা এটা অবশ্যই দেখতে পারেন, অসুবিধা কিছু না। হ্যাঁ, এই যে বাজারটা, এটা হচ্ছে আপনার বেসিক্যালি ট্রেন্ডিং মার্কেট, পুরো ট্রেন্ডিং এ আছে। তো ট্রেন্ডিং মার্কেটে আলাদা ইন্ডিকেটর ইউজ করা হয়। আবার কিছু কিছু সময় বাজার সাইড ওয়াইজ চলে, যেটা আমরা বলি কারেকশন হচ্ছে, কিন্তু সাইড ওয়াইজ, ঠিক আছে। সাইড ওয়াইজ যদি বাজার হয়, আমরা আরেকটা তাহলে এখানে একটু ইন্ডিকেটর টানার চেষ্টা করি। দাঁড়ান, এটাকে আবার স্প্লিট করতে হবে। এক সেকেন্ড দাদা, টিপিক্যাল এটা সাইড ওয়াইজে বাজার কিন্তু এতদিন ছিল, ঠিক আছে। একটা ট্রেন্ডিং মার্কেট হলো আর সাইড ওয়াইজ। তো সাইড ওয়াইজ মার্কেটে যখন চলে তখন কিন্তু আপনার অসিলেটর গুলো ভালো কাজ করে। তলার দিকে অসিলেটরের আমরা কথা বলবো। তো একটা অসিলেটর আমরা বলবো যে অসিলেটরটা চেষ্টা করে, এক্স্যাক্টলি বলবো না, মার্টিন প্রিন্স সাহেবের বই আছে, বইয়ের রেফারেন্স দেবো যদি কেউ চান ফার্দার ডিপ ডাইভ করতে। আমি বলবো টেকনিক্যালের এত বই নিয়ে পড়ার দরকার নেই, দাদা পড়তে যদি হয় কনকলে রিপোর্ট করবেন। আমি গতকাল রাত্রিও রিভার্ট করেছি, বাট এনিওয়েজ আপনার এখানে একজন ভদ্রলোক আছেন মার্টিন প্রিং, উনি মোমেন্টামের ইন্ডিকেটরে কাজকর্ম করেছেন। উনি একটা ইন্ডিকেটর বার করেছিলেন, অ্যাভারেজ ডাইরেকশনাল ইন্ডেক্স। এই ফর্মুলা কি, মুভিং অ্যাভারেজটা আমি বললাম, সিম্পল ব্যাপারটা বলেছি। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আছে, ওয়েটেড মুভিং অ্যাভারেজ আছে। ওয়েটেড মুভিং অ্যাভারেজ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ একটু ফাস্ট সিগন্যাল দেবে, এটা সিম্পল অ্যাভারেজ নিয়েছি, যদি ওয়েট দিয়ে করি একটু আগে সিগন্যালটা আসবে। তো এনিওয়েজ আমার এখানে গল্প আমরা এটাই বলতে চাইছি যে সাইড ওয়াইজ বাজারে আমরা কিন্তু একটু যদি একটা অসিলেটরে কাজ করতে পারি, যেমন আরএসআই লোকে ইউজ করে, স্টোক উইলিয়াম স্টকাস্টিক্স ইউজ করে লোকে, বিভিন্ন ইন্ডিকেটর আছে, এত ডিটেলসে যাবো না, ক্যালকুলেশনও বলবো না। আপনারা চার্টের মধ্যে দেখবেন সাইড ওয়াইজ আছে, চার্টের মধ্যে দেখলেন ট্রেন্ডিং মার্কেট আছে। এবার নিফটি বলুন বা যে কোনো আপনার পছন্দের চার্ট হোক, ওই সাইড ওয়াইজ বাজারের যে রেঞ্জ, যেমন সাইড ওয়াইজ বাজারের রেঞ্জ কি ছিল আমাদের, এটা যদি দেখেন 25শে অক্টোবর না 1 নভেম্বর 2021 থেকে অ্যাপ্রক্সিমেটলি 1 নভেম্বর 2021 থেকে 26শে জুন 2023, আপনি এরকম বিভিন্ন চার্টে না সাইড ওয়াইজ বাজারের রেঞ্জ ফেঞ্জ গুলো লিখে রাখুন, ট্রেন্ডিং বাজারের রেঞ্জ লিখে রাখুন, এবং এক একটা ইন্ডিকেটর লাগিয়ে দেখুন আপনার সিগন্যাল কি দিচ্ছে, হচ্ছে কি। যখন ইন্ডিকেটর দেখবেন, ইন্ডিকেটর তলায় লাগিয়ে দিলেন অসিলেটরে, সাইড ওয়াইজ বাজারে অসিলেটর দিয়ে ট্রেড করুন, কাজ করুন। আর ট্রেন্ডিং বাজারে মুভিং অ্যাভারেজের মতো জিনিস দিয়ে কাজ করুন। ঠিক আছে, চার্টের মধ্যে এত ইন্ডিকেটর দেবেন না যে চার্টটাই দেখা যাচ্ছে না, তাহলে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আমাদের বেসিক জিনিস ইন্ডিকেটর, আমরা ইউজ করবো ট্রেন্ড লাইন, আমরা একটু ক্যান্ডেলস্টিক কে কনফার্ম করবো, আর অবশ্যই অল্প বিস্তর একটু ইন্ডিকেটর দেখব, চার্ট প্যাটার্ন নিয়েও কথা বলবো। তো এনিওয়েজ আমরা এগুলো আস্তে আস্তে করে ফেলে দেখি কি হয়। কিন্তু একটা ইন্ডিকেটর নিয়ে কথা বলি, তার নাম এডিএক্স। এডিএক্সটা আপনারা কিভাবে কাজ করতে পারেন সেটা একটু বলে দিই। তার আগে আমরা মুভিং অ্যাভারেজটা ডিলিট করে দিই। মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দিয়ে কাজ করতে পারেন। সিগন্যাল ভালো, এত লম্বা 50 দিন 200 দিন নেবেন না যারা ট্রেড করছে। একটা ফিবোনাকির কনসেপ্ট আছে, দিয়ে দেবো। ফিবোনাকি নাম্বারস হয়, যেমন ফিবোনাকি নাম্বারসে পরে আসছি। ফার্স্ট আমরা এটা কনভার্ট করি। ফার্স্ট আমরা এখানে এডিএক্স এর কথাটা বলে দিই। এডিএক্সটা আপনারা পাবেন এডিএক্স এন্ড ডিআই। ডিআই আছে, এডিএক্স এন্ড ডিআই, আশা করি এতে হয়ে যাবে। হ্যাঁ,
সুন্দর। এটাতে আমি কি বলছি দেখুন কিভাবে আপনারা কাজ করবেন, এডিএক্স বলে দেবো, আর এডিএক্স এর সাথে সাথে অন্য ইন্ডিকেটর আপনি কিভাবে কাজ করাতে পারেন, যে কোনো ইন্ডিকেটর দিয়ে আপনি দেখতে পারেন। ইট ইজ নট লাইক দ্যাট এডিএক্স ইজ স্যাক্রোস্যাক্ট, আপনি অন্য যে কোনো অসিলেটর দিয়ে কাজ করতে পারেন আপনাকে যেটা স্যুট করে। ইট ইজ, ডু নট ট্রাই টু lean over the fact how powerful is the indicator, rather you should focus on how comfortable you are with the indicator. এটা খেয়াল রাখবেন, ইন্ডিকেটর আপনি, আমি আমাকে AK-47 দিলেন, হয়তো এমন ওয়েট আছে আমি জানি না, ভগবান করে এসব আমাকে যন্ত্রপাতি অস্ত্রপাতি না তুললেই ভালো, কিন্তু ধরুন AK-47 খুব ভারী জিনিস, আমি লিখপিকে মানুষ হয়তো তুলতে পারছি না, তাহলে ওই ইন্ডিকেটর ওই অস্ত্রটা নিয়ে আমি করবো কি, কিচ্ছু করতে পারবো না। তাহলে আমাকে ইন্ডিকেটরটা ধার কম থাকুক কিন্তু আমি যেন কমফোর্টেবল হই, আমি যদি কমফোর্টেবল আমি বারবার অ্যাপ্লাই করতে পারবো। ইট ইজ এ গেম অফ প্রবাবিলিটি, ইনভেস্টমেন্ট ইজ এ গেম অফ প্রবাবিলিটি, যতবার করতে পারবো ততবার ভালো, ঠিক আছে, সেই হিসেবে দেখতে হবে। চলুন আস্তে আস্তে দেখি। এখানে তিনখানা ভদ্রলোক আছে, তিনটে ভদ্রলোক কি করে না করে, যদি আমরা ফর্মুলা মোটো ম্যাথামেটিশিয়ান থাকেন গ্রুপে, আমি ফর্মুলা দিয়ে দেওয়া যাবে, কিন্তু আমি ফর্মুলাতে ইন্টারেস্টেড নয়। রাকেশ স্যার একবার বলেছিলেন যে মানে এক্সআরআর, যে এক্সআরআর কিভাবে ক্যালকুলেট করার থেকে বড় কথা যে এক্সআরআর বা সিএজিআর ওটার অ্যাপ্লিকেশন পার্টটা দেখুন। এখানে তিনটে ভদ্রলোক আছে, এই নীল রঙের ভদ্রলোকটা হচ্ছে মেন ভদ্রলোক। এ যখনই উপরের দিকে যায় এ বলে বাজার ট্রেন্ডিং, এ যখন আস্তে আস্তে নিচের দিকে যায় তখন বুঝতে হবে বাজারটা ডিট্রেন্ডিং, মোমেন্টাম কমছে, এটা খেয়াল রাখতে হবে, আস্তে আস্তে মোমেন্টাম ডাই ডাউন করছে। আর যদি সবুজটা উপরে যায় লালটা নিচে আসে তার মানে বুঝবে বাজার ট্রেন্ডিং, ট্রেন্ডিং মানে উপরেও যেতে পারে নিচেও যেতে পারে। যদি সবুজ উপরে যায় লালটা নিচে আসে এবং নীলটা উপরের দিকে যাচ্ছে মানে বাজার আপওয়ার্ড ট্রেন্ডিং, আর যদি লালটা উপরে যায় তাহলে বুঝতে হবে বাজার ডাউনওয়ার্ড ট্রেন্ডিং, ঠিক আছে। এটা ভাবে দিয়ে আপনি একটা জিনিস বুঝতে পারেন, কিন্তু যদি বাজার সাইড ওয়াইজ কি করে বুঝবো, দেখবেন এই নীল রঙের যে ইন্ডিকেটরটা আছে এটা বেসিক্যালি ADX অ্যাভারেজ ডাইরেকশনাল ইন্ডেক্স, আর DI যেটা দেখছেন প্লাস DI মাইনাস DI, সবুজটাকে প্লাস DI বলছে, লালটাকে মাইনাস DI বলছে। তো ক্রসওভার দেখে আমরা একটা বায়াস নিতে পারি। এবার যখন আমি এই জিনিসগুলো করব তখন মনে রাখবেন মাদার চার্টটাকে যদি সরিয়ে দেওয়া যায় খুব ভালো, মাদার চার্টটাকে সরিয়ে দিয়ে করলে বায়াস থাকে না। এখানে সব ফেসিলিটিস আছে, আমরা এখন আর এত কিছু বলছি না, আপনি মনে করলে হাইড করে দিতে পারেন। দেখুন চার্ট হাওয়া হয়ে গেল, পাওয়া গেছে, রাইট ক্লিক করলে পাবেন। আমরা মেটাস্টকের যুগের লোক দাদা, মেটাস্টকের যুগ লোক মানে ওই অ্যাম্বাসেডার, এখন অ্যাম্বাসেডার অতটা রিলেভেন্স নেই, কিন্তু বেসিক সিস্টেম প্রিন্সিপাল মানে এখনো ফলো করি। চার্ট নেই, আমি ইন্ডিকেটর দিয়ে বুঝবো কি ইন্ডিকেটরটা কি হলে কি করবো, এরকম একটা ব্যাপার আসলে রাখতে পারি। কথা বলছি কি করে বুঝবো, আমি একটা সেট আপ তৈরি করা যায়, তাহলে আমি ধরুন এরকম একটা করতে পারি, আমরা ভার্টিক্যাল না, আমরা এখানে দেখছি এটা ক্রসওভার হচ্ছে, এখানে একটু শেপ নিচ্ছে, এডিএক্স বাড়ছে, আমি এখানে কিনবো, ঠিক আছে। এখানে আস্তে আস্তে দেখছি নিচের দিকে পড়ছে, কিন্তু নিচের দিকে পড়ছে এবং আস্তে আস্তে দেখছি এই জায়গাটাতে উঠে যাচ্ছে, মানে এ বেশ কিছু সাস্টেন করছে, ক্রসওভারটা হয়ে গেছে, কিন্তু এডিএক্স সাপোর্ট করছে না। এখানে এডিএক্স সাপোর্ট করলে আপনি এসব জায়গাতে তো অবশ্যই বেরিয়ে যেতে হবে। যদি দেখেন এখানে অনেকদিন হয়ে গেছে, আপনি এখানেও আপনি একটা বানিয়ে রাখতে পারেন, মানে এখানেও আপনি ব্যাপারটাকে একটা দাগ দিতে পারেন, আমি আনকমফোর্টেবল, আমার রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, আমি করবো, আমি বেরিয়ে যাবো, ঠিক আছে। এরকম ভাবে আপনি একটা সিগন্যাল টু সিগন্যাল আপনি বানাতেই পারেন আপনার একটা সিস্টেম। এখানে যেমন দেখছি ক্রসওভারটা হচ্ছে, আমি এখানে কিনবো, মাঝে সাঝে কিছু জোন থাকবে সেটা নো ট্রেড জোন, যেমন ধরুন এই জায়গাটা কথা বলছি, এই যে জায়গাটা যে নো ট্রেড জোন, আমি হয়তো ট্রেড করবো। আবার অনেক সময় কিছু সিস্টেম থাকে সিগন্যাল টু সিগন্যাল এন্ড অল সিগন্যাল, মানে বাজারে আমি সবসময় থাকবো। অ্যালগো ফ্যালগো তো অনেক সময় এরকম ভাবে লোকে দেয়, আইদার কিনবো কিংবা বেচবো, টাইট স্টক থেকে অসুবিধা নেই। বারবার মনে রাখবেন, আগেরবার বলেছি এক্সিট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যাট এন্ট্রি। ভুল এন্ট্রি নিলেন, ঠিক আছে, কোনো চাপ নেই, কিন্তু এক্সিটটা যদি ঠিক থাকে আমি থাপ্পড় খাবো, ঘুষি খাবেন। ডু নট টেক মাদার অফ অল লসেস, মনে রাখবেন, আই ডু নট ওয়ান্ট মাদার অফ অল প্রফিটস, এটা সবসময় মনে রাখতে হবে। তাই জন্য মানে ফান্ডামেন্টাল অ্যানালিস্ট ওয়ারেন বাফেট বলেছিল, রুল নাম্বার 1 ডু নট লুজ ইউর ক্যাপিটাল, রুল নাম্বার 2 অলওয়েজ রিমেম্বার রুল নাম্বার 1। কিন্তু এটা টেকনিক্যালিতে খুব কাজ করে। যেমন এই সব জায়গায় দেখুন বাজার ফ্ল্যাট হয়ে যাচ্ছে, কেন? আর আমি ধার পেলাম না, আমি যে ভেবেছিলাম শর্ট করব, কেন এটা দেখলাম ঢুকলাম, কিন্তু সেটা কন্টিনিউ করবে কি করবে না, একটা ট্রেড সেটআপ হলো, আমি ঢুকলাম, প্রবাবিলিটি আছে, কিন্তু ট্রেড সেটআপটা কাজ করছে না, আমাকে তো বেরিয়ে যেতে হবে। সেই পয়েন্টটা যেখানে বেরিয়ে যাব সেটাই স্টপ লস। সেটা আগের থেকে না ডিসাইড যদি নাও করেন, অ্যাটলিস্ট ইন্ডিকেটরের দিয়ে ডিসাইড আপনাকে করতে হবে। দেখুন ইন্ডিকেটর এখানে ক্রসওভার দিয়ে দিল, ক্রসওভার দিয়ে আমি দেখছি এখানে কমফোর্টেবল। ক্রসওভার মানে এই কনফোর্ট সবুজ রং
ওই সাইডে চলে গেছে, তো আমি এখানে ধরুন বেরিয়ে যাবো। আপনি এরকম ভাবে যে কোনো ইন্ডিকেটরের উপর প্রাইস চার্টটাকে সরিয়ে দিয়ে আপনি এরকম ভাবে করতেই পারেন, ঠিক আছে? এরকম ভাবে করলে আমরা বুঝতে পারবো। দেখুন একটা ছোট্ট করে এটা দেখলাম, এবার এরকম ভাবে করে আপনি কনসিডার করতে পারেন। ধরুন এটা বাই ডিফল্ট আমার যেন হচ্ছে খুব ভালো সিগন্যাল পেয়েছি, খুব ভালো সিগন্যাল আসছে, ক্রসওভার তলার থেকে কাটছে, ঠিক আছে? আমি এখানে ঢুকে বললাম, আমি এখানে গেলাম, আমি এখানে ঢুকে পড়লাম, আমি খুব আনন্দিত, এই জায়গাটা আমি নিয়ে নিলাম। আবার এখান থেকে আস্তে আস্তে আমরা এরকম ভাবে কিছু এরকম ভাবে প্র্যাকটিস করতে পারি, এরকম ভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। এবার হাইটটা করে এবার বার করি, দেখি কি হয়েছে, ভুল হয়েছে কি ঠিক হয়েছে, চলুন একটু দেখে। দেখুন ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা এখানে ঢুকেছিলাম, একটা পয়েন্টের র্যালি পেয়েছিলাম, পরবর্তীকালে সেরকম র্যালি পাই না, তারা নমিনাল স্টপ লস দিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। আমরা এখানে ট্রেড করিনি, মোরাললেস কিছুটা এসছে, কিছুটা আমার আসেনি, এখানেও আমি কিছু করতে পারিনি। এগুলো কিন্তু বাজারে একটা মনে রাখতে হবে, ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড। আমি পুরো একদম ইন্ডিকেটর এডিএক্স এর উপর করছি, আপনি তো অন্য ইন্ডিকেটর ইউজ করবেন, ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড। কিন্তু মায়ের সাথে এরকম গল্প হবে, ইটস ওপেনিং অ্যান অফিস, অফিসে কিছু লোক ব্যবসা করবে না, কস্ট অফ রানিং দ্য অফিস, চা ফাঁকে বেরিয়ে যাবে, ঠিক আছে, বা একটু কোল্ড ড্রিঙ্কস কে বেরিয়ে গেল, আমার ব্যবসাটা হলো। তো ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড। মাঝে সাথে কিছু ক্লায়েন্ট আসবে, দেখুন এই সেটআপটা দুটো আপনার স্টপ লস খেলো, কিন্তু এই সেটআপটা কি সাংঘাতিক আপনাকে প্রফিট দিয়ে বেরিয়ে গেল, কি সুন্দর প্রফিট দিল। আপনি এরম ভাবে মাদার চার্টটাকে সরিয়ে দিয়ে আপনি অবশ্যই এরম ভাবে ট্রেড চালিয়ে দেখতে পারেন যে দিস ইন্ডিকেটর সুটস ইউ অন। তো বেসিক্যালি আমি ট্রেন্ড লাইন আর এডিএক্স দেখে একটু ট্রেড সেটআপ নিজেরা তো ট্রেড করতে পারি না, তাই জন্য আমরা এরম ভাবে একটু ফলো করতে ভালো লাগে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আপনি একটা ট্রেড সেটআপ দেখে ঢুকলেন, কিন্তু ওটা কতটা প্রফিট দিতে পারে, ওর লংজিভিটি, ফান্ডামেন্টালে বলে প্রফিটের লংজিভিটি, স্টপ লস ট্রেল করতে করতে যাবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। স্টপ লস ট্রেল করলে কিন্তু সমস্যা কিছু নেই, বরঞ্চ আপনার সুবিধা হবে। ধরুন এই যে দুটো ট্রেড আমার নষ্ট হলো, আমি এখানে ঢুকলাম, ঠিক আছে, আমি এখানে ঢুকেছি, আমি ভেবেছি বাজার উপরে যাবে, উপরে গেল, কিন্তু আমি যদি ঘাড়ে এক্সিট রাখি এইসব জায়গায়, বা একটা বটমে স্টপ লস এইসব জায়গায় আমি বাড়ি করে দেবো। এন্ট্রি ট্রেড নেবো কি নেবো না ভাববার দরকার নেই, ট্রেড নেবো, নিয়ে নেবো। স্টপ লসটাকে ডিফাইন ট্রেড নেই, ছোটখাটো যাবে, হয়তো এরকমও সিস্টেম হতে পারে। আমি এক্সাম্পল দিয়েছিলাম যে আপনার হিট রেশিও হয়তো 50%, 60%, আমি টার্টল ট্রেডিং এর এক্সাম্পল দিয়েছিলাম যে ট্রেডার্স আর বর্ন জিনিয়াস আর ট্রেডার কুড বি ট্রেন্ড, ঠিক আছে। ডেনিস এখার্ড না আরো কিছু নাম ছিল মনে পড়ছে না, তারা বাজি নিয়েছিল একটা সেন্টের উপর, পরবর্তীকালে প্রমাণ করেছিল ওরা ট্রেডার্স কুড বি ট্রেন্ড, সাকসেসফুল ট্রেডার। টার্টল ট্রেডারদের হিট রেশিও বোধ হয় 50 to 57 মতো ছিল, কিন্তু যেটা হিট করছে ট্রেল করে করে প্রফিটটা একদম পুরো শেষ প্রান্ত অব্দি নিয়ে যাচ্ছে, লস হলে দে আর কাটিং দেয়ার লসের শর্ট। এগুলো একদম বেসিক জিনিস, এগুলো ভুল করে আপনার পকেটে হাত দেওয়ার আগে আপনার ইমোশনে হাত দেবে। তো ইমোশন বাঁচিয়ে রাখতে হবে। তো আগের থেকে ডিসাইড করে নেবেন কোথায় কিনবো, কোথায় বিক্রি করবো, সেরকম ভাবে করে কাজ করবেন, ঠিক আছে। আর মাঝখানে তো ক্যান্ডেলস্টিক আপনাকে সিগন্যাল দেবে, দেখুন কত সুন্দর সিগন্যাল দিয়েছে, লম্বা লোয়ার শ্যাডো, আপনাকে বলছে কিনবো। এবার কিনতে গেলে কনফার্মেশন চাই, কিনতে গেলে আমি ফার্স্ট একটা ট্রেন্ড লাইন, এটা মাথায় ঢুকিয়ে নেবেন, কিনতে গেলে আমাকে ট্রেন্ড লাইন, ক্লিন ট্রেন্ড লাইন চাই। আমি একটা ট্রেন্ড লাইন টানলাম, ট্রেন্ড লাইনটা টানলাম, দুটো মাথায় এক্সটেন্ড করে আমি এখানে গেছি, এখানে আমি কিনবো, কোনো অসুবিধা নেই। আর এটা বুঝতে হবে এটা উইকলি চার্ট, এটা উইকলি চার্টের উপর আমার খেলা হচ্ছে, প্রচন্ড ধৈর্য, ডেলি চার্টও করতে পারে। তো এটা একটা রাফ নেট ব্যাপার বললাম, কিন্তু আপনি সবসময় মনে রাখবেন যে কোথায় সাইডওয়াইজ ইন্ডিকেটর আমরা নেব, কোথায় অসিলেটর ব্যবহার করবো। যদি এখানে আরএসআইও লাগাতে পারে, আরএসআই একটা অসিলেটর, যেমন তলার দিকে আমি আরএসআই লাগিয়ে দিচ্ছি। তো যখন এডিএক্স এর সবুজ এই ব্লু লাইনটা তলার দিকে নেমে যাচ্ছে, মানে ট্রেন্ড নেই, তলার দিকে ভ্যালু এসে যাচ্ছে, ঠিক আছে, তখন আপনি আস্তে আস্তে সাইডওয়াইজ বাজারে যেসব জিনিস চলে, অসিলেটর, উইলিয়ামসন স্টকাস্টিক্স, আরএসআই ফারএসআই, প্রচুর অসিলেটর আছে, ইন্ডিকেটরে দেখলেই বুঝবেন। তো সেগুলো আপনি ব্যবহার করতে পারেন না। যখন ট্রেন্ডিং মার্কেট হবে তখন আপনি মুভিং অ্যাভারেজ নিন, রেজাল্ট ভালো হবে, এটা মনে রাখবেন। তো এডিএক্স এর এই ব্লু লাইনটা বলে দেয় বাজার ট্রেন্ডিং না ট্রেডিং। যদি ট্রেন্ডিং বাজার হয় তার জন্য আলাদা সেট, শীতকালের পোশাক আলাদা, গরমকালের পোশাক আলাদা। গ্রস লেভেলে বললাম, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। কারণ এরপর আপনাদের যাদের ইন্টারেস্ট হবে তারা আরো ডিপ ডাইভ করবে, আরো কাজকর্ম করবে। এখানে তো চাঁদ তারা কাজ হয়, পূর্ণিমার মুনেরও ইন্ডিকেটর লাগিয়ে ফাঁকিয়ে রেখেছে, আমি হয়তো জানি না, কিন্তু জানি এখানে লক্ষ্য কাজকর্ম করে মুন ফেজেস এর উপর আছে। তো মুন ফেজের উপর আপনি করতে পারেন, মানে এটা অ্যাকসেপ্টেবল ফ্যাক্ট এখন।
এখানে তো ফেলতে দেবে না, মুন ফেজ এসে গেছে। দেখুন মুন ফেজের উপর বেস করে বিভিন্ন জায়গায় ইন্ডিকেটর এসে গেছে, কোথায় কিনবেন কোথায় বিক্রি করবেন সব আছে। আমরা এইসব ব্যাপারে আর যাবো, এইসব ব্যাপারে এত ঢুকছি না, আপনারা এইসব ব্যাপারে এত ডিটেলস এখন দরকার নেই যাওয়ার। কিন্তু কেন ক্লিন আর এইগুলো ভালো করে এক্সস্ট করুন, এগুলো ভালো করে এক্সস্ট করুন। কেউ কিছু কথা বলার চেষ্টা। আচ্ছা, আপনার প্রীতম দা একটা ছোট্ট জিনিস বলার ছিল। বলুন বলুন। হ্যালো, বলুন, শুনছি। হ্যাঁ হ্যাঁ, বলছি আমার পার্টিসিপেন্টসদের কাছে একটা কোয়েশ্চেন আছে যে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের যে পোর্শনটুকু আমাদের কভার করা ছিল দুটো ক্লাস নিয়ে আমরা কভার করে দিয়েছি। ফান্ডামেন্টাল অ্যানালিসিসের আমাদের যে ক্লাস নেওয়ার ছিল সে দুটো আমরা করে নিয়েছি। ফান্ডামেন্টাল অ্যানালিসিসের পরে আমি বলেছিলাম যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইউ গাইজ আর ওয়েলকাম টু পুট ইট ইন দ্য গ্রুপ, বাট গ্রুপে দু একজন ছাড়া মোস্টলি বাকি লোকজনরা সেভাবে রেসপন্ড করেননি। দুটো মিনিং হতে পারে, ওয়ান ইজ দ্যাট আমি সেটা ঠিক ভালো করে বুঝতে পারিনি, সেকেন্ড হচ্ছে আই এম নট ইন্টারেস্টেড টু ডু অল দিস কমপ্লিকেটেড থিংস, রাদার আই এম হ্যাপি টু ইনভেস্ট থ্রু মিউচুয়াল ফান্ডস। তো আপনারা একটু চ্যাট বক্সে যদি একটু সময় পান তাহলে একটু জানাবেন যে ধরুন টেকনিক্যাল অ্যানালিসিসটাও আপনারা মোটামুটি সবাই দেখলেন, আর ফান্ডামেন্টাল অ্যানালিসিসটাও সবাই আপনারা দেখলেন। এটার পরে হাউ মেনি অফ ইউ এখন যারা আমাদের সাথে কলে আছেন, হাউ মেনি অফ ইউ আর ইন্টারেস্টেড টু ট্রাই দিস টেকনিক্যাল অ্যান্ড ইকুইটি সোললি, মানে টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্ট সোললি অফ ইউর ওন, অ্যান্ড হাউ মেনি অফ ইউ find that না তার থেকে মিউচুয়াল ফান্ড ইজ গোয়িং টু বি আ লিটল মোর কনভিনিয়েন্ট অপশন ফর আস। এটা একটুখানি আমাদের চ্যাটের মধ্যে জানাবেন। থ্যাংক ইউ প্রীতম দা, ইউ ক্যান ক্যারি অন। থ্যাংক ইউ। আমরা আরেকটা জিনিস এখানে বলে নেবো, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিট্রেসমেন্টের ন্যাচারাল নাম্বারস। যেমন এটা ফিবোনাকি, এটা ইতালিয়ান সাহেব বার করেছিলেন। রিট্রেসমেন্ট মানে ইট ইজ বেসিক্যালি একটা বাজার, ধরুন আমরা একটা বটম থেকে সুইং লো থেকে সুইং হাইতে গেলাম, ঠিক আছে। এবার বাজারটা নিচের দিকে আসলে কতটা রিট্রেস করতে পারে, ঠিক আছে, কতটা নিচের দিকে আসতে পারে, তো সেটাকে রিট্রেসমেন্ট বলা হয়। সে ফর এক্সাম্পল কোভিড এর সময়, ঠিক আছে, কোভিড এর সময় কেউ হয়তো ভাবলো, আমরা এগুলো ডিলিট করে, কোভিড এর সময় কেউ ভালো বাজার তো নিচের দিকে গেছে ভাই, কতটা উপরের দিকে উঠতে পারে। আমি সবকটা রাইট ক্লিক করে ক্লিয়ার রিমুভ ড্রয়িংস করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, রিট্রেসমেন্ট ভালোভাবে ঢুকবো, কোনো অসুবিধা নেই। রিট্রেসমেন্ট এখন শুরু করিনি। এই ইন্ডিকেটর যেটা লাগালেন সেটা আরেকবার দেখাবেন? নিশ্চয়ই ইন্ডিকেটর নিশ্চয়ই দেখো স্যার। আপনি এখান থেকে পেয়ে যাবেন ফিবোনাকি টুলস দিয়ে, যেটা ফিব রিট্রেসমেন্ট আপনি অবশ্যই ইউজ করতে পারেন, অসুবিধা কিছু নেই। আপনি এখান থেকে তলা অব্দি আসুন, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি। এবার আপনি দেখছেন না বাজার তো নিচে পড়েছে, উপরে কত অব্দি রিট্রেস করে যেতে পারে, এবং একটার পর একটা রিট্রেসমেন্ট লেভেলও ভাঙতে হবে। দেখুন এখানে কি অসাধারণ ভাবে এইসব জায়গাতে এসে বাজার থেমেছে, এখানে একটা রিট্রেসমেন্ট লেভেলস আমরা যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, দিস আর রিট্রেসমেন্ট লেভেলস। তো পরবর্তীকালে দেখুন এই রিট্রেসমেন্ট লেভেল কিন্তু মানে বেসিক্যালি এটা যদি দেখেন, এটা 0 আর 100 এই রেঞ্জটার এগেইনস্টে উপরের রেশিওটা এক্সটেন্ড করেছে 1.618। তো রিট্রেসমেন্টের বেসিক কিছু লেভেলস আছে, যেমন ধরুন একটা আছে 23.6, আমরা এগুলো করি, আপনি আপনার মতো করে রিট্রেসমেন্ট লেভেল বানাতে পারেন। কিন্তু এখানে দেখুন 23.6, 50, 78.6, 1. এই লেভেলস গুলো কি করে হয় একটু ছোট্ট করে এক্সাম্পল দিয়ে দিই, তাহলে সুবিধা হবে, একটা এক্সেল দিয়ে চার্ট দিয়ে বোঝাই। তো এটা ইটালিয়ান সায়েন্টিস্ট উনি বার করেছিলেন, ম্যাথামেটিশিয়ান নট সায়েন্টিস্ট। একটু দাঁড়ান এটা খুলে নিই। তো বাজার বলে না যে রিট্রেসমেন্ট, ঠিক দেখে এই রিট্রেসমেন্ট টেনেছেন, উপরে গিয়ে রেসপেক্ট হচ্ছে, পরে এটা সাপোর্ট নিয়ে চলছে, এটা কিন্তু কোনো ট্রেন্ড লাইন আমি টানিনি, রিট্রেসমেন্টে টেনেছি। তো আমরা একটু ব্যাপারটা বুঝে নিই রিট্রেসমেন্ট বলতে কি বোঝাচ্ছে এবং কোথায় রিট্রেসমেন্ট আমার কাজে লাগে, যে বাজার নিচে পড়লে কতটা পড়তে পারে, ঠিক আছে। ধরুন আপনাদের মধ্যে কেউ একটা র্যান্ডমলি একটু আনমিউট করে নাম্বার বলুন, যে কোনো একটা নাম্বার বলুন। 2276। হ্যাঁ, 2276। আচ্ছা, আরেকজন যে কেউ একজন। 1947। ইয়েস, ঠিক আছে। এবার আমিও আমার তরফ থেকে রাফ নাম্বার ধরুন নিলাম 1, 2, যে কোনো নাম্বার, ঠিক আছে। এবার যে থার্ড নাম্বারটা আমরা নেব স্যার, সেটা এই দুটো সামেশন নেব, ঠিক আছে। এটা উপরটা আগে নিলাম, ঠিক আছে, এটা ইকুয়াল টু করলাম দিস নাম্বার প্লাস দিস নাম্বার,
ঠিক আছে, ফিবোনাকি সিরিজ তাই হয়, আমরা ড্র ডাউন করলাম, এরকম ভাবেই চলতে থাকবে নাম্বার, ঠিক আছে। আপনি 1 ফিগার 2 ফিগারও করতে পারেন। তো জেনারেল ফিবোনাকি নাম্বার শুরু হয় 1 1 2, বুঝতেই পারছেন কিভাবে হবে। তাহলে আগের নাম্বার পরের নাম্বারের সামেশন, তো এর পরে যে নাম্বারটা আসবে আমি যদি টানি তাহলে ইট উইল বি 5, ঠিক আছে। তাই জন্য আপনি যখন মুভিং অ্যাভারেজ নেবেন একটু খেয়াল রাখবেন, দেখবেন অনেকে ইউজ করে মুভিং অ্যাভারেজ যদি একটু আপনি ডিসেন্ট নেন, যদি চাকরি বাকরি করেন, খুব মোটা চাকরি বাকরি, সরকারি চাকরি বাকরি, আমি বলবো আপনি 13-34-এও কাজ করতে পারেন। চাকরি বাকরি সেরকম নেই, রেগুলার বেসিসে ট্রেডিং করছেন, তো ইউজ করুন 5-13 মুভিং অ্যাভারেজ। তো এর থেকে মুভিং অ্যাভারেজ ক্রস ওভার লোকে নেয় এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। যদি খুব ফাস্ট ট্রেড করতে চান আপনাকে ছোট মুভিং অ্যাভারেজে করবেন, সেখানে তো সিগন্যাল বেশি পাবেন। কিন্তু কোয়ালিটি অফ ট্রেডস যদি বলেন, একটা ট্রেডে ঢুকলাম, ভালো কোয়ালিটি নিয়ে কাজ করছি, তাহলে মুভিং অ্যাভারেজ একটু বাড়াবেন, খুব বেশি বাড়াবেন না, মানে 5-13টা বলবো না, 13-34 খুব ভালো মুভিং অ্যাভারেজ ক্রস ওভার নিফটিতে কাজ করে। সেরকম হলে 21-55 দেখুন, একটা ছোট নেবেন একটা বড় নেবেন, এখান থেকে এরকম ভাবে মুভিং অ্যাভারেজের নাম্বার নেওয়া হয়। তো আমি বিভিন্ন নাম্বার আপনাদের থেকে নিয়েছি র্যান্ডামলি, যারা যেরকম পেয়েছি, তো সেগুলো করে কি করতে চাইছি সেটা দেখাচ্ছি, নাম্বারগুলো টানি, ঠিক আছে। এবার আমি দেখি, আমি নিজেও জানি না, আশা করি এটা ফলো হবে। ফার্স্ট নাম্বার বাই সেকেন্ড নাম্বার নেই, ঠিক আছে, ফার্স্ট নাম্বার বাই সেকেন্ড নাম্বার একটা রেশিও পেলাম। দেখুন বিয়ন্ড আ সার্টেন পয়েন্ট অফ টাইম, বিয়ন্ড আ সার্টেন পয়েন্ট অফ টাইম আপনি এটাকে ড্র্যাগ করুন, এখানে কোনো হিলদোল হবে না। এই ফার্স্ট নাম্বার বাই সেকেন্ড নাম্বার নিয়ে যদি করি, এটা 61.8 এলো, এরকম ভাবে রিট্রেসমেন্ট গুলো ফিবোনাকি সাহেব করেছিলেন আর কি। এবং দিস থিং ইজ অ্যাপ্লিকেবল ফর এনি সিরিজ। আপনি র্যান্ডামলি যে আমি লেফট হ্যান্ড সাইড যেটা নিয়েছিলাম, এটা পুরো আপনাদের নাম্বার নিয়েছি, ঠিক আছে। তো এটা আপনাদের সিরিজ নিয়ে নিয়েছি, এটা তো আমি বানিয়েছি একটা। তো এখানেও আপনি যদি ফার্স্ট নাম্বার বাই সেকেন্ড নাম্বার নেন, এখানেও আমি এখানে বলার আপনি ফার্স্ট নাম্বার বাই থার্ড নাম্বারও নিতে পারেন। তো এরকম ভাবে বিভিন্ন রেশিও গুলো পাবেন। তো শুরুর দিকে হয়তো হবে না, কিন্তু পরে ন্যাচারাল নাম্বার মানে এটা এরকম ভাবেই হবে, 0.6180 হবে, অন্য কিছু আসবে না। ফার্স্ট নাম্বার বাই সেকেন্ড নাম্বার যে কোনো সিরিজ নেন এবং সিরিজটা যদি ওইভাবে চলে। এক সেকেন্ড, এটা 618 একটা জায়গা থেকে অ্যাডজাস্ট হবে, তলাতে গেলে এটাই থাকবে, এখানেও তাই হবে। তো এই 61.8% এরম ভাবে এসছে, ঠিক আছে। তো এরম ভাবে ফিবোনাকিতে আরো লেভেলস আছে। ফিবোনাকি লেভেলস আমরা এই চার্টের মধ্যে একটু যদি ছোট্ট করে দেখে নিই, যে বাজার ধরুন একটা র্যালি দিয়েছে, ধরুন এটাকে একটু ফ্রেশ করে নিই, এক সেকেন্ড। বাজার ধরুন এটা উইকলি চার্টে ফিবোনাকি করলে আশা করি একটু ভালোভাবে দেখতে পাবেন, ডেইলি চার্টেও করতে পারেন। এই যে র্যালিটা দিয়েছে, আমি এই র্যালিটা নিলাম, ধরুন এখানে এসে আমি ভাবছি এটা উইকলি চার্ট এরকম ভাবে টানলাম, একটু এক্সটেন্ড করে দিই, কখন কোথায় টানা খুব সোজা, পেছনের দিকে অ্যানালিসিস করা খুব সোজা, অ্যাকচুয়াল মার্কেটে একটু হবে। ধরুন এরকম একটা জায়গাতে, এটা তো ডেইলি চার্ট, এটা উইকলি চার্ট, সরি আমি উইকলি চার্ট, আমার ক্রস ওয়্যার নিচ্ছি, একটু দেখুন। ধরুন এরকম একটা জায়গাতে আপনি ক্লান্ত, আপনি বলছেন বাজার কোথায় এসে থাকবে, টেকনিক্যালি তো এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছেন, এবং দেখছেন ফিবোনাকিতেও এই জায়গাটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। বাজার প্রথম সাপোর্ট নিল, নিয়ে উপরে গেল, একটা দোজি টাইপের ফর্ম করলো, আবার নিচের দিকে গেল, 38.2 রিট্রেসমেন্ট হলো না, ঠিক আছে। তারপর আবার উপরের দিকে শিফট করলো এবং করে ক্রস ওভার করে বেরিয়ে গেল। তার মানে বুঝলাম বাজারে স্ট্রেংথ আছে। একটা হেলদি কারেকশন 38.2 আসতেই পারে, 50% কারেকশন আমি নিতেই পারি। এটা সিগনিফিকেন্ট র্যালি হচ্ছে, বাজারে প্রচন্ড ফান্ডামেন্টালি স্ট্রেংথ আছে। বাজার হয়তো ওরকম ভাবে দেখবেন মার্কেট হয়তো 38.2 রিট্রেস করে করলো, 50% হয়তো করলো। 50 যদি ভেঙে যায় তাহলে বুঝবে ওই চার্ট প্যাটার্ন আবার নতুন করে ফর্ম হবে, নতুন করে দেখতে হবে। কিন্তু আপনারা গ্রস লেভেলে এইসব ইন্ডিকেটর দেখে কাজ করতে পারেন, একটার পর একটা লেভেল। ধরুন 38.2 ক্রস করে উপরের দিকে যাচ্ছে, কোথায় যাবে, এই লেভেলটা যাবে। তো এরকম ভাবে আপনি লেভেল নিতে, এইসব চার্টে উপরের দিকে লেভেল হয় না, কিন্তু এখানে আপনি উপরের দিকে লেভেল 1.618 এরকম ভাবে লেভেল ডিসাইড করতেই পারেন। তো এখানে যেটা দেখালাম আপনাদের, এই ফিবোনাকি লেভেলস দেখুন, এরপরে এইসব লেভেলও আছে। আমি জানি না এইসব লেভেল রেসপেক্ট হয়েছে কিনা, রেসপেক্ট হবে। তো বাজার দেখুন এইসব লেভেলে গ্যাপ করেছে, কি অদ্ভুত ব্যাপার। দেখুন ওই কোভিড এর লেভেল পর দেখুন এই লেভেলটাতে গ্যাপ হয়েছে বাজার, একটু মন দিয়ে দেখবেন স্যার। যত দেখবেন এর ন্যাচারাল নাম্বার, তো দেখুন এই জায়গাতেই গ্যাপটা হয়েছে কি, মানে ওখানেই গ্যাপ হয়ে ওখান থেকে আবার শুরু হয়েছে খেলা, ঠিক আছে। আবার দেখবেন এইসব লেভেলে কিছু একটা ঘটনা ঘটবে। তো এগুলো হতেই থাকে বাজারে, ঠিক আছে। এগুলো এমন কিছু বিশাল ব্যাপার না। তো ফিবোনাকি একটা ট্রেন্ড লাইন এক্সটেন্ড করবেন, ফিবোনাকিও এক্সটেন্ড করবেন, ঠিক আছে। আর একটা জিনিস আপনাদের, এইগুলো ছোটখাটো টুলস দিচ্ছি, টেকনিক্যালি প্রচুর টুলস আছে, বা কোন টুলস চলবে না চলবে সেটা আপনাদের ব্যাপার, সেটা আপনাদের একটু বায়াস তৈরি করতে। আমি মনে করি সিম্পল টুল নিয়ে অ্যালগো করো, প্রবাবিলিটিতে প্রসেসে ফেলো। তো সিম্পল টুলস প্রসেস বারবার রিপিট করবে, প্রবাবিলিটি আমার ফেভারে আসবে। আর যদি একটা পজিশন আমি খুব নিয়েছি, ভারী পজিশন, এবার আমি ভাবনা চিন্তা করতে পারি, তাহলে বিভিন্ন টুলস আছে। ফিবোনাকি যেমন কাজ করেছেন, ডব্লিউডি জ্ঞান বলে একজন আছেন, উনিও ভারতবর্ষে এসে কাজকর্ম করেছেন, উনিও এক্স অ্যাক্সিস মানে টাইমিং করার বাজারে চেষ্টা করেন। আর জ্ঞান ফ্যান বলে একটা জিনিস আছে, জ্ঞান ফ্যান, আমি জানি না পাবো কিনা, ডব্লিউডি দেখি পেলে ভালো।
এক সেকেন্ড, ABCD প্যাটার্ন, রিগ্রেশন চ্যানেল, টাইম স্যান্ডেল সিঙ্গেল নেম না, আমি এটা পাচ্ছি না, পরে দেখলে আপনাদের কোথায় পাওয়া যায় সেটা আপনাকে বলে দেওয়া যাবে। কিন্তু এরকম ভাবে আপনি অবশ্যই করতে পারেন, সেখানেও আপনি ফিবোনাকি লেভেলস দিয়ে সম্ভব। ডব্লিউডি জ্ঞানটা এক সেকেন্ড দেখে নিচ্ছি স্যার, যদি পেয়ে যাই দেখিয়ে দিই। ইন্ডিকেটারে গিয়ে টাইপ করি জ্ঞান, ইন্ডিকেটারে নেই জ্ঞান ফ্যান, ঠিক আছে, ওটা আমি পরে আপনাকে দেখিয়ে দেবো। আমি আরেকটা জিনিস যেটা বলে দিই, সেটা একটু আমার খুব ফেভারিট জিনিস, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া তো কিছু নেই। তো 1 ডে চার্ট করে দিই, চারটা যদি এরকম ছোট হয়ে যায় ঘাবড়াবেন না, চারটাকে একটু সেট করে নেবেন, একটু টেনে নেবেন। ক্যান্ডেল গুলো বড় ছোট হয়ে গেছে, তার মানে এটা কম্প্রেসড হয়ে গেছে, তো এটাকে মিনিমাম সাইজ দিতে হবে। তো এরকম ভাবে আপনি একটা নর্মাল ক্যান্ডেল পেলেন। এবার আপনি ধরুন যে কোনো চার্ট নিয়ে নেবেন, এবার বার রিপ্লে আছে, ঠিক আছে। এবার বার রিপ্লেতে গিয়ে দেখুন এইসব জায়গায় আমি কেটে দিলাম এখান থেকে, ঠিক আছে, কেটে দিলাম। কেটে দিয়ে আমি বলছি ভাই দেখুন তলাতে আসুন, এবার রিপ্লে করুন। এবার দেখুন আপনি এরকম ভাবে ট্রেড করতে পারেন, এটা তো প্র্যাকটিস হতে পারে। আমি একটু 3x স্পিডে করেছি, আপনি স্পিড কমিয়ে দিন, আপনি ভাবুন এবার আমি কি করবো। আচ্ছা এখানে এইটা সাপোর্ট দিলাম, ওটার এই আপনি এরকম ভাবেও করতে পারেন। অনেকে ইম্পালস ট্রেড করতে চায়, এত ইন্ডিকেটর লাগানো পছন্দ করে না। তো বার রিপ্লে হচ্ছে আপনি আপনার মতো করে ট্রেন লাইন টেনে ফেনে কাজকর্ম করতে পারেন, ঠিক আছে। আমার মনে হয় একটা সময় আসবে যখন ইন্ডিকেটর আপনার পছন্দই হবে না, তখন আপনি চার্ট প্যাটার্নের উপরই কাজ করবেন না, চোখ আপনার অঘোষিত ভাবে ট্রেন লাইন টেনে নেবে। আপনার ট্রেন লাইন টানাটা ফার্স্টে শিখে নিন, ট্রেন লাইন টানার অভ্যেস করুন। ট্রেন লাইন টানা খুব সোজা, দুটো সুইং হাই দুটো সুইং লো করে জয়েন করবেন। কিনতে ইচ্ছে করলেই ফার্স্টে দেখবেন ট্রেন লাইনটাকে ভেঙে উপরে উঠছে, আমি কিনবো। যেমন এখানে আমি পরিষ্কার একটা দেখতে পাচ্ছি, একটা যাচ্ছে ট্রেন লাইন, একটা গল্প হচ্ছে, ও উঠুক, আমি এখানে একটা ট্রেন লাইন টেনে রাখলাম, অসুবিধা কিছু, ও তো ওর মতো করে উঠছে, ঠিক আছে। এবার আমি এখানে স্টপ লস ট্রেল করলাম, আমি এখানে আছি, এখানে লাইনটা এটা আছি, চল ভাই উপরে উঠছি, আমি আছি, আমি স্টপ ট্রেল করছি, আমি এই অবধি আছি। আবার উপরে গেলাম, আমি এই অবধি স্টপ ট্রেল করছি। দেখুন স্টপ ট্রেল করার অ্যাডভান্টেজ দেখুন, আমি ঘাড়ে ঘাড়ে ফেলবো, এখনো আছি। তো আপনি এরকম ভাবে স্টপ ট্রেল করে করে কাজ করতে পারেন, ঠিক আছে। এইবার নেক্সট লেভেলে যখন চলে গেল, এই আমার স্টপটা নিল এখানে, ঠিক আছে, এবার নিয়ে গেল, ঠিক আছে। এবার স্টপ এখানে নিল, আবার এবারে ভলাটিলিটি বাড়ছে নিচের দিকে উপরের দিকে, আমি যতক্ষণ দিশা পাচ্ছি আমি ততক্ষণ কাজ করবো। একটা দোজি টাইপ ফর্ম হলো বটে, এবার এই দোজিটা রেসপেক্ট হচ্ছে, এই দোজিটা নিল না, এবার এই ট্রেন লাইনটা ভেঙে দিল, আমি এইটা স্টপ লসে হয়তো আমি নিলাম, আবার আমার স্টপ খেয়ে গেল। তো আপনি এরকম ভাবে প্র্যাকটিস করতে পারেন। তো একটা বার রিপ্লে একটা ভালো ফিচার আছে এখানে, তাই আমার মনে হলো আপনাদের দিই, সেটা আমরা শেয়ার করলাম, ঠিক আছে। তো মোরাললেস এই কথাগুলো তো ছিল। আর একটা গল্প কি ছিল, কনফিউশন ট্রেন্ড লাইন, ডেইলি চার্টে কনফিউশনারি, উইকলি চার্ট দেখবেন, উইকলি চার্টে কনফিউশনারি আপনি দেখবেন, মান্থলি চার্ট ক্ল্যারিটি করবেন। মান্থলি চার্টে যদি কনফিউশন থাকে, পাচ্ছেন না, জোর করে ট্রেড করবেন না, বাদ দিন, একটা দিশা পাবেন। ডেইলি চার্টে যে ক্লাটার হবে, উইকলি চার্টে কমে যাবে। এডিএক্স এর কথা বলেছি, মুভিং অ্যাভারেজে ক্রসওভার কথা বলে দিলাম। আচ্ছা আর একটা টুলস ছোট্ট করে দিয়ে দিই, এগুলো চলতে থাকুক, আপনি স্টপ করে দিই একটা হালকা করে, এটা খুব পাওয়ারফুল টুল। এবার আমি খুঁজবো কি করে, কে উঠছে না উঠছে, কে পড়ছে না পড়ছে, কি করে বুঝবো, ঠিক আছে। ধরুন ব্রড মার্কেট ইন্ডেক্স, এটা এনএসসির ওয়েবসাইটের জিনিস, এটা ছোট্ট করে দিয়ে দিই আপনাদের। কটা বাজে? 9:37। আই থিঙ্ক উই আর অন টাইম। কিছু থাকলে বলবেন এখানে। বাবা অনেক প্রশ্ন এসছে, তো কি প্রশ্ন এসছে আমি লিঙ্ক করে দিয়ে দিলাম। টেকনিক্যাল অ্যানালিসিস আমার একটু কঠিন লাগছে, অর্পিত অধিকারী, কিন্তু এফএটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। এফএ নিয়ে স্টাডি করতে ভালো লাগছে, আর মনে হয় চর্চা করলে বুঝতে পারবো। নিশ্চয়ই পারবেন, কোনো অসুবিধা নেই। একটা বেস নিয়ে শুরু করুন, যেটা ভালো লাগছে সেটা দিয়ে শুরু করুন, পরে তো আমরা তো আছি। তো অবশ্যই টেকনিক্যালের জিনিস ইউটিউবে অনেক মেটেরিয়াল পাবেন, যেটুকু বললাম সেটুকু একটু খেয়াল রাখুন। আর এখন তো আমাদের আরো সেশন তো আছে, এটা বোধহয় 6th ক্লাস, আমাদের তো এখন 4-5খানা সেশন থাকবেই। Sir, time requires to study fundamental is significantly high. Recommended technical analysis more interestingly, but again needs to understand properly. Person like me who aspired to go into equity now as a beginners, that's why I joined this course and purchased few books this month. আচ্ছা, বই কিনবার সময় হলে বই একটু জানিয়ে কিনলে ভালো, তাহলে আমরা একটু বইয়ের কিছু রেকমেন্ডেশন দিয়ে দেবো। Finding due to time shortage, mutual fund is absolutely best option. টেকনিক্যালটা অল্প অল্প করে শিখুন,
আর ফান্ডামেন্টালটা স্টাডি করার অভ্যেসটা রাখুন। ফান্ডামেন্টাল দেখার পর টেকনিক্যাল কনফার্মেশন দিচ্ছে, ট্রেড করুন। টেকনিক্যাল করলেন, ভুল হচ্ছে, সে ভুলটা আপনি কামড়ে বসে আছেন, তার মুক্তি নেই, সে তো হয়তো আপনাকে একটা দুমদাম বাজার ঘুষি মেরে দিল, পড়ে যেতে পারে। কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং, টেকনিক্যালি ভুল হলেও মুক্তি পাবেন। স্টপ লস হয়তো আপনি স্টপ লসটাকে অনার করলেন না, ফান্ডামেন্টালি স্ট্রং তো আপনি মুক্তি পেয়ে যাবেন। ওয়েট করার পর অ্যাটলিস্ট রিটার্ন অফ ক্যাপিটাল এসে যাবে। তো টেকনিক্যালটা অসুবিধা কিছু নেই, আপনি শুধু যদি ট্রেন্ড লাইনটা টানা শিখে যান, ক্যান্ডেলস্টিক বুঝেছেন, অসুবিধা হবে না, কাজ হবে। এখানে তো আমরা এইসব আরো স্টাডি মেটেরিয়ালস এখানে আপনাকে দিচ্ছি। দেখুন এখানে ব্রেকআউট নেই বলতে চেয়েছেন, তো ব্রেকআউটের গল্প এখানে দেওয়া আছে। কেউ দেখুন এখানে হেড অ্যান্ড শোল্ডার একটা প্যাটার্ন বলে, হেড অ্যান্ড শোল্ডারও আছে, এগুলো নিজেদের মতো করে দেখে নেবেন। বাজারে মাঝে যে ফলস ব্রেকআউটও হয়, সেখানে স্টপ লসই আপনাকে বাঁচাবে। এই যে রিট্রেসমেন্ট, এই আমি বারবার বলি কনফার্মেশনের জন্য অপেক্ষা করবেন। বাজার ট্রেন্ড লাইনটা ভাঙলো, এবার আমরা কি বলেছি 3 দিন বা 2%, এটা রাখবেন। ভাঙার পরই লাফাবেন না, এটা মনে রাখুন, দামি কথা। ভাঙার পরই লাফাবেন না, আইদার 3 দিন তার নিচে ক্লোজ করবে কিংবা 2%। এবার 2% ভেঙে গেল, 3 দিন দরকার নেই, রিচেভার ইজ আর্লিয়ার, আমার কাছে আসে আমি কিনে নেবো, মানে আইদার কিনবো কিংবা বিক্রি করবো। কিন্তু আমার এখানে পজিশন নিলাম, বাজার ঘুরে ওপরে গেল, ওপরে গিয়ে একটা টিপিক্যাল সিচুয়েশন, তার এটা সদারা ভুলে গেল, এবার রিট্রেস করে আবার নতুন দিকে গেল, আমি এখানে আবার বেচবো। কেন বেচবো? কারণ এটা কনফার্ম হয়ে গেল, পারছে না, কনফার্ম, এখানে আর কিচ্ছু করার নেই। এইসব জিনিস বড় যায়, যদি ট্রেন্ড লাইন যদি খুনি স্পটে আসে, এসে ফেরত যায়, বড় যাবে, চোখ কান বুঝে, প্রবাবিলিটি খুব হাই। তো এই জিনিসগুলো সবসময় কনফার্মেশনের জন্য অপেক্ষা করবে। এখানে আমরা বলছি রিট্রেসমেন্ট হলো, পুল ব্যাক হলো, পড়লো, খুন হওয়ার পর আবার স্পটে এলো, দেখে চলে যাচ্ছে, এগুলো বড় যায়। ঠিক আছে, দেখুন এখানে আরো 2-3টে জিনিস আছে। পড়বার সময় চারটা আশা করি দেখতে পাচ্ছেন, কালো ক্যান্ডেল গুলো বড় বড় কালো ক্যান্ডেল হচ্ছে, সবুজ গুলো অত বড় বডি পাচ্ছে না, সবুজের উপরে আবার টিকি থাকছে, উপরে আপার সাইডে থাকছে, লাল গুলো দেখুন পুরো যেখানে ক্লোজ সেটাই লো। এগুলো ছোটখাটো জিনিস আপনারা দেখতে পারেন। আমরা এখানে আর কি বলি, আচ্ছা আমার এখানে একটা ছোট্ট ইনপুট দেওয়ার আছে। বলুন স্যার। ফার্স্টলি এখানে যারা আছে মোস্টলি তাদের মধ্যে যেটা আমি বুঝতে পেরেছি যে there are very few people who are মানে এক্সপার্ট ইন ডাইরেক্ট ইকুইটি। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে ফান্ডামেন্টালি গুড স্টক, যেটা প্রীতম দা বারে বারে বলেছে, আমি সেটাই আরেকবার রিপিট করবো। প্রথমে আপনারা ট্রেড করলে পরেও ফান্ডামেন্টালি গুড স্টকে ট্রেড করবেন, কোনো পেনি স্টকে ট্রেড করতে যাবেন না। যে স্টকে আরওসি খারাপ, যে স্টকে আর্নিং গ্রোথ নেই, যে স্টকে পি অত্যন্ত বেশি, এই ধরনের স্টক ট্রেড করার জন্য অ্যাভয়েড করুন। ডু ইফ ইউ অ্যাট অল ওয়ান্ট টু ট্রেড, উইচ নর্মালি আই উইল নট সাজেস্ট, কিন্তু তারপরেও যদি আপনার কখনো মনে হয় যে আমি কখনো পজিশন নেব, ট্রেড করব, আই এম ফাইন্ডিং গুড অপরচুনিটি, আপনার মনে হলো আপনার স্টাডি থেকে যে ইউ ওয়ান্ট টু ডু ইট, then do it only on fundamentally good stocks. That's first point. Second point, as a fundamental investor অনেকে বলছে যে টেকনিক্যালটা বুঝতে অসুবিধা হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে আমি আপনাদের দলের লোক, আমিও টেকনিক্যাল খুব কম বুঝি, প্রীতম দা এই ব্যাপারে এক্সপার্ট। ঠিক আছে, তো এই জন্য আমি আর প্রীতম দা আমরা মাঝে মাঝে নিজেদের মধ্যে আলোচনা করি, যেখানে আমি টেকনিক্যালটা বুঝি না, উনি আমায় সাহায্য করেন, যেখানে ফান্ডামেন্টালি কিছু ইনপুট দরকার হয় সেটাও আমরা একে অপরকে শেয়ার করি। তো আমার যেটা বক্তব্য, যেটা বেসিক অ্যাজ এ ফান্ডামেন্টাল ইনভেস্টার হিসেবে আমি যেটা বুঝেছি, ইফ ইউ আর এ মিডিয়াম টু লং টার্ম ইনভেস্টার, ফার্স্ট অফ অল ডোন্ট ক্যাচ দ্য ফলিং নাইফ। ফলিং নাইফ মানে কি, যখন কোনো একটা স্টকে কনস্ট্যান্টলি কারেকশন হচ্ছে, অনেকে কি আছে যে তাদের অতটা পেশেন্স বা ধৈর্য নেই, স্টকটাকে পড়তে দিন। প্রথমে আপনি আজকে কিনবেন 50,000 টাকা, কালকে আবার 5% পড়বে, পরশুদিন আবার 5% পড়বে, লোকে ভাববে আরে ওপর থেকে তো 20% পড়ে গেল, 30% পড়ে গেল, এরপরে বাউন্স ব্যাক করবে। বাট ইট ইজ নট দ্যাট, ইট ক্যান গো আপ, মানে আপনি কেনার পরে আরো 50% পড়ে যেতে পারে। সো লেট দ্য প্রাইস গেট সেটেল ডাউন, লেট দ্য ভলিউম কাম ব্যাক, লেট দ্য প্রাইস স্টার্ট দ্য আপওয়ার্ড জার্নি এগেন, অ্যান্ড দেন ইউ এন্টার। গোটা ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্টে আমার মনে হয় প্রীতম দা হ্যাজ অ্যাডেড এ লট অফ ভ্যালু টু মাই ইনভেস্টমেন্ট জার্নি ইন দ্যাট ওয়ে, যে আগে কি করতাম অ্যাজ এ ফান্ডামেন্টাল ইনভেস্টার, আমাদের ফোকাস থাকে হচ্ছে যে wherever you are finding value, wherever you are finding it cheaper, you keep buying it. আমরা সস্তার জিনিসটা নেওয়া শুরু করতাম। বাট আফটার আই কোলাবোরেটেড উইথ হিম, হোয়াট আই গট টু নো, দেয়ার ইজ নো পয়েন্ট যে আপনি ফলিং নাইফ একটা শেয়ার পড়ছে আর আপনি কনস্ট্যান্টলি কিনছেন।
কিন্তু কোথায় গিয়ে পড়বে আপনি তো জানেন না। করতে করতে আপনারও তো টাকা সীমিত, আপনার যেই ইনভেস্টর যেই থাকুক, যার কাছে যদি 1,000 কোটি টাকাও থাকে তার কাছেও টাকা সীমিতই, কারোর কাছে অসীমিত টাকা নেই। ফলে আপনাকে প্রথমে প্রাইসটাকে স্টেবল হতে দিতে হবে, একটা বেস ফর্ম করতে দিতে হবে, এবং তারপরে যখন সেই স্টকটাকে ওয়াচ লিস্টের মধ্যে অ্যাড করে রাখতে হবে, এবং সেই স্টকটাকে কনস্ট্যান্টলি আপনাকে মনিটর করে যেতে হবে এভরিডে বা এভরি উইক ওয়ারেভার। আপনি যখন দেখবেন যে সেই স্টকটা পড়ার পরে ফাইনালি একটা বেস ফর্ম করেছে, দেয়ার হ্যাজ বিন সাম গুড নিউজ, সাম কর্পোরেট ডিক্লারেশন হ্যাজ কাম আপ ইন দ্য ইয়েতে, আমাদের বিএসসি বা এনএসসি তে এসছে কোনো ভালো ডিক্লারেশন, যখন দেখবেন ওখানে ভলিউম আসা শুরু হয়েছে, দেন ইউ ক্যান টাইম দ্যাট। ইন দ্যাট ওয়ে আই থিঙ্ক আমাদের মানে উইথ দ্যাট হেল্প অফ দ্য টেকনিক্যাল ইনপুটস, উইথ অনলি দিস মাচ, আমাদের রিটার্ন এক্সপিরিয়েন্স হ্যাজ বিকাম সাবস্টেন্সিয়ালি বেটার দ্যান নর্মাল এক্সক্লুসিভ ফান্ডামেন্টাল ইনভেস্টিং। আমরা যখন এক্সক্লুসিভ ফান্ডামেন্টাল ইনভেস্টিং করতাম, তার সাথে যখন আমি শুধু এইটুকুনি লাগিয়ে দিয়েছি, তার সাথে মাই রিটার্ন এক্সপিরিয়েন্স হ্যাজ বিন ফেনোমেনালি সুপার আফটার দ্যাট। তো যারা টেকনিক্যাল অ্যানালিসিস খুব বেশি বুঝতে পারছেন না, এটা নিয়ে অত বেশি টেনশন নেবেন না। লং টার্ম টু মিডিয়াম টার্ম ইনভেস্ট করতে গেলে পরে টেকনিক্যাল অ্যানালিসিস খুব একটা বেশি না জানলেও চলবে। Only thing is, don't catch falling knife, follow the volume, especially while entering, and also exit এর সময় মুভিং অ্যাভারেজটা ইউজ করবেন, যেটা প্রীতম দা বারে বোঝানোর চেষ্টা করেছে। মুভিং অ্যাভারেজ দেখে কি করে আপনি এক্সিট করবেন ফাইনালি, সেটা আপনারা দেখে নেবেন। বাট আমি বলবো, when you are exiting, you should exit only based on the result. আর্নিং যদি কোনো কোম্পানি যতক্ষণ পর্যন্ত ভালো রেজাল্ট দিতে থাকবে, সেই কোম্পানিতে ইনভেস্টেড থাকুন। যখন রেজাল্ট খারাপ হবে, সেই সময় আপনি এক্সিট করে বেরোন। দিস উড বি দ্য সাজেশন। থ্যাংক ইউ প্রীতম দা। অ্যাবসলিউটলি, আপনি একটা দামি কথা বলেছেন। এই ভলিউমের কথা বলিনি। ভলিউম ব্যাপার হচ্ছে ট্রানজাকশনস। তো বায়ার এন্ড সেলারের মধ্যে যদি ঝগড়া হয়, ঝগড়া হচ্ছে কিভাবে হবে? ট্রানজাকশন হবে, ও বলবে আমি কিনছি, ও বলছে আমি বিক্রি করছি। তো ভলিউম একটা ট্রেন্ডের ফুয়েল হচ্ছে ভলিউম। যদি ভলিউম থাকে, কন্ট্রাডিকশন থাকছে, ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকছে, ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকলে কিন্তু ভলিউম হবেই, মানে ট্রেন্ডটা চলবে। কতক্ষণ ট্রেন্ডটা চলবে? যতক্ষণ ভলিউম আছে। তো ভলিউম নিয়ে আমরা অন্যান্য চার্টের মধ্যে ভলিউম দেখবেন, ব্রেকআউট হচ্ছে, ব্রেকআউটের পর ভলিউম দেখবেন। আমি বলেছিলাম আগের দিন, প্রাইস ইজ দ্য কি, ভলিউম ইজ দ্য কি। আচ্ছা, এখানে আমরা ছোট্ট করে একটা জিনিস দেখে নিই। ধরুন নিফটি চলছে, কেউ বলছে মিড ক্যাপ চলছে, যদি বলে মিড ক্যাপ চলছে, মিড ক্যাপ 100 চলছে, আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছেন। ধরুন নিফটি নেক্সট 50, কথা বলছি, নিফটি নেক্সট 50 তে ক্লিক করুন। এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। এনএসসি থেকে কোনো সেভ করার দরকার নেই, এনএসসি তে গেলেই হবে। এবার এখানে একটা জিনিস পেবে, কেন আমি টেকনিক্যালের ক্লাস নিয়ে একটা জিনিস মনে হয়, ছোটবেলায় শুনতাম যে লোকে নাটক শুনতে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যেত, তো মাঝখানে অনেক আরেকটা গ্রাম পেরিয়ে ফেরত আসবে। তো এখানে হ্যাপি এন্ডিং ইজ ভেরি এসেনশিয়াল। তো আমরা চার্ট ফাটফাট দেখানোর পর একটা ভালো চার্ট ফাট চোখে যদি না দেখি, যদি চোখ সেরকম ভাবে একটা মজা লাগে না বা চোখ ভালো লাগে না, তো আপনি এখানে রোল স্ক্রল ওভার করতে পারেন। পাস্ট 30 ডেজ এর গ্রাফ, একটু 30 ডেজ 365 ডেজ দেখতে পাবেন। আপনি দেখছেন মাউস ওভার করছি, তো আমরা একটু দেখি, একটু মন দিয়ে দেখবেন। এটা জিন্দাল স্টিল, এটা ভালো লাগছে না। এটা হচ্ছে গোদরেজ সিপি, এটা ছোট্ট করে দেখলাম, এটাও ভালো লাগছে না। এটা কোলগেট পামোলিভ, এটা ভালো লাগছে না। এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। এটা হচ্ছে ট্রেন্ড আর জিন্দাল স্টিল ভালো লাগছে। আমরা একটু খুলে দেখিনি, ঠিক আছে? এবার ফান্ডামেন্টালি দেখবেন, কিন্তু বারবার এক কথা বলছি। তো আমি এটা করবো কি, একটু ডেলি চার্টে 9 মাস দেখি কিরকম হচ্ছে। আমি 1 মাসের চার্ট ভালো লেগেছে, যে একটু জাস্ট ট্রেন্ডিং দেখছি। তো চলুন জিন্দাল স্টিল ফেলি। আমি জানি না জিন্দাল স্টিল তো নাকি, এক সেকেন্ড দেখেন, জেএসএল তো নাকি দেখলাম। এটা জিন্দাল স্টিল। আচ্ছা ঠিক আছে, এটা জিন্দাল স্টেনলেস স্টিল, তাই তো নাকি? আরেকবার দেখিনি, এক সেকেন্ড। জিন্দাল স্টেনলেস না, আপনি জেএসডব্লিউ করছেন নাকি? হ্যাঁ, জেএসডব্লিউ খুঁজছি, বাট ঠিক আছে, জেএসডব্লিউ খুঁজছি। জেএসডব্লিউ কি জেনারেল? হ্যাঁ, জেনারেল স্টেনলেসটা লাগবে। জেনারেল স্টেনলেস, এটাই লাগবে। জেনারেল স্টেনলেস, ঠিক আছে। তাহলে দেখুন, এখানে পরিষ্কার কি সুন্দর আমরা দেখতে পাচ্ছি, যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, একটু উপর নিচ যাচ্ছে, আপস এন্ড ডাউনস, কিন্তু হায়ার টপস হায়ার বটমস ফলো করতে করতে যাচ্ছে। তো এর থেকে ভালো জিনিস আর কি চাই, ঠিক আছে না? এর সাথে আমরা মনে করলে অ্যাভারেজ ডাইরেকশন লাগিয়ে দিই, ছোটখাটো টুলস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে কম্প্রেস করলে হবে। কিছু কিছু জায়গা তো ক্লিন সেটআপ আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি আসছে। আমরা ট্রেন্ড লাইন টানতে পারি, ট্রেন্ড লাইন টানার তো গল্প বলেছি, এন্ড ইট গোজ অন। তো আমরা এটা কি করে পেলাম?
এটা তো খুব ভালো ভালো চার্ট খুঁজে পাওয়া তো একটা স্টাইলের তো একটা আপনার একটু লাগবে টেকনিক্স, তো আমরা এখান থেকে দেখলাম। একটা চার্ট যেটা ভালো লাগলো না সেটা দেখি আমরা, এই চার্টটা ভালো লাগছে না, গোদরেজ সিপি, তো এটা দেখি আমি জাস্ট 1 মাস আর 1 বছর এটা দেখছি গোদরেজ সিপি, তো আপনার ওখান থেকে দেখে নেবেন গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, গোদরেজ সিপি দেখুন চার্ট কতটা ভালো লাগছে না, এখন ক্লিন সাইড ওয়াইজ হচ্ছে, এই সাইড ওয়াইজ হলে দেখুন এই গ্যাপটাও ফিল হয়েছে, ঠিক আছে। এই গ্যাপ যদি ফিল হয় মনে রাখবেন এটা আবার ডারভাস বক্সের একটা কনসেপ্ট আছে, গ্যাপটা টেনে রেখে দেবেন, গ্যাপ যখন ব্রেকআউট বা ব্রেকডাউন হবে গ্যাপের যা লেন্থ সেই দিকে মুভমেন্ট হবে। মানে যদি ছোট্ট করে বলে দিই, কটা বাজে 9:48, ধরুন এই লেন্সটা দেখুন, আপনারা একটু মনে রাখুন 1170, রাফলি বলছি 1170, আর এইদিকে আছে ধরুন 1280, 1170 1280 মানে অ্যাপ্রক্সিমেটলি 100 পয়েন্ট। যদি ভাঙে উপরের দিকে 100 যাবে, যদি তলার দিকে ভাঙে তলার দিকে 100 আসবে। এবং এখানে কোনো ভলিউম নেই, টিপিক্যালি দেখছেন এইসব ব্যাপার, কিন্তু একটা বড় ভলিউম এই সময় হয়েছিল যখন গ্যাপ আপ হয়েছিল, ঠিক আছে। এক্সপেক্টেড যদি উপরের দিকে যায়, আবার যদি ভলিউম আসে টানবে উপরের দিকে, যাওয়া যেতেই পারে, অসুবিধা কিছু হবে না। এখানে একটা জিনিস দেখাচ্ছি দেখুন, ভালো চার্ট পেয়েছি, একটা জিনিস বলে এটা আলেকজান্ডার এল্ডার বলে আছে, বইপত্র কেনার আগে একটু জানাবেন, সফট কপি পেলে ভালো। 2-3 জিনিস, এর ডাইভারজেন্সের কথা বলি, ঠিক আছে। মন একটা চাইছে, শরীর একটা চাইছে, এরকম একটা ব্যাপার। দেখুন ডাইভারজেন্স কাকে বলে, আমার বাজার হায়ার হাই মারছে, ক্লিন হায়ার হাই মারছে, ঠিক আছে, আর ইন্ডিকেটর তলায় আরএসআই লোয়ার লো মারছে, এটাকে ডাইভারজেন্স বলে। এবার ডাইভারজেন্সের ক্লাসিফিকেশন আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, দরকার নেই অত, এইগুলো তো একটু খতরনাক জিনিস, এটা অন্য সিগন্যাল হচ্ছে, মানে ইন্ডিকেটর দেখছে প্রাইস যেটা করছে সেটা কিন্তু সত্যি নয়, মানে সেটা কিন্তু ঠিক নয়। এবং এখান থেকে আপনাকে বার করে দিচ্ছে নতুন হাই হয়েছে, আপনি কিন্তু আর নেই এর মতো। প্রথমত ভলিউম পাননি, যদিও এখানে ভলিউম দেখেছেন, আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে তো আপনি ভলিউম সেরকম ভাবে পাননি, এখানে একটা ভলিউম হয়েছিল, কিন্তু ভলিউম হলেই যে সবসময় ঠিক কথা তা তো নয়। কোনো ইনভেস্টার ঢুকেছে, তার প্রচুর লম্বা ক্যাপাসিটি, মিউচুয়াল ফান্ড 3 বছরের গল্প নিয়ে কেনাকাটি করে, মিউচুয়াল ফান্ডের সাথে আমার তৃষ্ণা তো মিটবে না, আমার তৃষ্ণা তো 1 মাস 2 মাস 3 মাস, 3 মাসের গল্প, আমি 3 বছর দেখতে পাবো না, তাহলে থেকে লাভ নেই। কারণ বুঝতে ভলিউম যে এসছে লেজি ভলিউম, এই ভদ্রলোক অনেকদিন অপেক্ষা করবে, এই ভলিউম দেখে উত্তেজিত হয়ে লাভ নেই। এবং ইন্ডিকেটর সাপোর্ট করছে না, দেখুন ইন্ডিকেটর হাই নিচের দিকে যাচ্ছে, এবং পরবর্তীকালে আপনি যদি বেরিয়ে যান এইসব জায়গা থেকে, ইউ হ্যাভ সেভড অন ইউর টাইম, ঠিক আছে। তো এইসব ব্যাপারগুলো একটু ছোট ছোট করে দেখে নেবেন, এগুলোতে একটা ডাইভারজেন্সের গল্প ভাবলাম বলবো, তো সেই হিসেবে যারা ভালো চার্ট খারাপ চার্ট দেখালাম, আমরা একটু দেখি। আচ্ছা একটা মনে রাখবেন, যারা আপাতত ইনভেস্টমেন্টস করছেন, ইন্ডেক্স ও ইনভেস্টমেন্টস মিউচুয়াল ফান্ডে আসবো, নিফটি নেক্সট 50 চোখ কান বুঝে ভালো ইন্ডেক্স, নিফটি 50 থেকে নিফটি নেক্সট 50 অনেক পোটেনশিয়াল, মিড ক্যাপের ইন্ডেক্সের থেকেও নিফটি নেক্সট 50 অনেক পোটেনশিয়াল। আপনারা এটা পরবর্তীকালে আমরা বিভিন্ন অ্যানালিসিস করে দেখেছি, সেটা দেখতে পারেন। আর নিফটি 50 থেকে নিফটি ইকুয়াল ওয়েটেড 50 অনেক ভালো ইন্ডেক্স, আমরা আসবো। নিফটি 50 তে একটা ওয়েটেজ থাকে, আবার এগুলো স্মার্ট বিটার মধ্যে আসে, এই ওয়েটেজ গুলো কি করে, ইকুয়াল ওয়েটেজ দেয়। তো নিফটি 50 যদি ইন্ডেক্সে কাজ করতে অনেকে হয়তো আছেন, পরবর্তীকালে এক্সপ্লেন করবো। নিফটি 50 থেকে নিফটি ইকুয়াল ওয়েটেড ইন্ডেক্স দেখতে পারেন, আর এসব মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপের থেকে আমি অবশ্যই বলবো নিফটি নেক্সট 50 ইন্ডেক্সটাকে দেখতে পারেন, ঠিক আছে। এটা ডেইলি চার্ট দেখাচ্ছে, আমি তার সাথে সাথে দেখছি 365 দিন আর 30 দিন, একটু দেখছি ট্রেন্ড কোথায় আসছে, মানে কোথাও একটা ভালো ট্রেন্ড পাচ্ছি, ঠিক আছে। দেখুন এটা আমার ভালো লাগে যে ট্রেন্ডটা একটু দেখি, ট্রেন্ড তো মনে হয় কনজিউমার প্রোডাক্টে আছে ট্রেন্ড, দেখুন চার্টটা দেখুন কি সুন্দর চার্ট, দেখুন ভলিউম হয়েছে, কথা হবে, ঠিক আছে, এরকম ভাবেই চলছে। এবার ট্রেন্ড আমি জানি না, হয়তো খুব রাকেশ স্যার বলতে হয়তো খুব হাই পি স্টক হবে, দেখুন কি সুন্দর, কিরম ভাবে সবসময় দেখতে হবে কি বলুন তো, যে এখন তো আমি বাসে উঠে পড়ছি, একটু উইকলি চার্ট সবসময় একটু দেখে নেবে না, উইকলি চার্ট দেখে নিলে একটা ক্লিন গল্প ক্লিয়ার হবে। দেখুন যে যেখানে গিয়েছে মুক্তি পেয়ে গেছে। এবার যদি আপনি টেকনিক্যাল করেন, স্যার কোথায় সমস্যা আমাকে বলুন, এরকম চার্ট একটু রেয়ারলি পাবেন, কিন্তু পেলে কোনো চাপ থাকে না। এবং পিই যদি দেখেন, পিই নিয়ে আমি জানি না, রাকেশ স্যার একটু যদি ট্রেন্ডের পিই ফি নিয়ে একটু ফান্ডামেন্টাল পরবর্তী ক্লাসে করে দেন, ভালো জিনিস না সবসময় এক্সপেন্সিভই থাকে, ওর মুক্তি পাওয়া মুশকিল। হয়তো একটু ট্রেন্ড কারেকশন করলো, নি ফান্ডামেন্টাল বিজনেসটা দেখে নিলেন, বুঝে নিলেন, এবং কি সুন্দর চার্ট দেখুন, এরকম ভাবে আপনি কিন্তু খুঁজে নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন আমার এডিএক্স কবে থেকে বলছে কি সুন্দর জিনিসের ডিভিয়েশন হয়েছে, ট্রেন্ডিং মার্কেট, এখানে চোখ কান বুঝে আপনি কিনতে বলছে, চারিদিক থেকে বলছে কোনো সমস্যা নেই, তুমি এগিয়ে চলো, আমি আছি, এরকম একটা ব্যাপার। দেখুন হালকা করে দেখাচ্ছি, দেখুন এই রেজিস্ট্যান্স লাইন, এখানে সাপোর্ট নিল, কনফার্মেশন, এখানে দুবার করে ভাববার কোনো গল্পই নেই, অনলি একটা মানে হিকআপস আপনার থাকতে পারেন, আমি তো ভলিউম কনফার্মেশন পেলাম না তো পেলাম, আমার তো ইন্ডিকেটর সব বলছে, আমি স্টপ লস ট্রেল করে যাবো। 50% অফ দ্য ক্যান্ডেল অলওয়েজ একটা ক্রিটিক্যাল লেভেল, এই বড় ক্যান্ডেল হয়েছে, বড় ক্যান্ডেলে 50% টেস্টই হয়নি, আবার একটা বড় ক্যান্ডেল পেলাম 50%, টেস্টই হলো না, আবার উপরে দিয়ে গেল, ঠিক আছে। তাহলে কালকে সকালে ট্রেন্ড নেবেন না, এগুলো আমরা ট্রেনিং এ আছি, তো এগুলো এরকম ভাবে আমরা খুঁজি, ভালো চার্ট খুঁজি,
তো আপনি এরকম ভাবে ভালো চার্ট খুঁজে খুঁজে যাবেন। দেখুন টরেন্ট ফার্মা এখনো তো অত ভালো লাগছে না, ফার্মার মধ্যে ঢুকে দেখা যেতে পারে। তো আপনি এরকম ভাবে ধরে সেক্টরাল ইন্ডেক্সও দেখতে পারেন কি হচ্ছে না হচ্ছে হালকা করে, এটা একটু চোখে ভালো লাগছে, অতটা ভালো না লাগলো দেখা যেতে পারে। ইন্ডিগো এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি, এখন তো ট্রাভেল ট্যুরিজম চলছে, ঠিক আছে, ইন্ডিগো বেশ ভালো লাগলো চার্টটা, দেখে নেবেন আপনারা। তো আপনারা এরকম ভাবে চার্টে যদি একটু মাউস ওভার করেন, স্ক্যানিংটা খুব ইম্পর্টেন্ট না, কোথায় কি ভালো চার্ট ফরমেশন হচ্ছে আপনি কি করে বুঝবেন। এখন তো এটাতে হাত দেওয়াই উচিত না, এই মুহূর্তে দেওয়া উচিত না। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ একটু চাপ আছে, বাই অ্যাবাভ লেভেলটা কাজ দেয়, বাই অ্যাবাভ লেভেলটা ছোট করে বলে দিই, 9:53 বাজে। বাই অ্যাবাভের একটু গল্প বলে দিই। আইসিআইসিআই ট্রু লাইফ কিনতে খুব ইচ্ছে করছে, কেন 1 বছরের চার্ট ভালো, তাহলে আমি কি করব, ঠিক আছে। দেখুন চার্ট সাইড ওয়াইজ হয়ে গেছে, দেখুন ওখান থেকে ওই ছোট চার্টে কিন্তু এগুলো স্পার্ক লাইন বলে, স্পার্ক লাইন থেকে বলা যেতে পারে। উইকলি চার্টে দেখতে পাচ্ছি টিপিক্যাল একটা সাইক্লিক্যাল ট্রেন্ড আছে, ঠিক জায়গায় যদি না পারেন মুশকিল হয়ে যেতে পারে। এটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের গল্প। আমরা একটু ডেলি চার্ট দেখে নেবো 9 মাসের, ঠিক আছে, 9 মাস বা 1 বছর, চলুন দেখে নিই। দেখুন ওই চার্ট দেখে কিন্তু বুঝতে পারছি আমরা কি হতে চলেছে। নেমে গেছি, দেখুন বুঝতে পারছেন। তো এখানেও ট্রেন্ড লাইন দিয়ে টানতে পারেন সবকিছু, কিন্তু সেরকম জান পাচ্ছি না। আমাকে তো ট্রেন্ডিং এ উঠতে হবে। এই চার্ট উইকলি চার্ট দেখেই বুঝে গেলাম এটা তলায় ঢুকতে হবে, উপরে বিক্রি করতে হবে, নইলে কিন্তু মুক্তি নেই, এটা আপনাকে ধরে নিতেই হবে। তো এখানে আমার এখানে ট্রেন্ড লাইন টানতেই পারে, ট্রেন্ড লাইন টেনে ঢুকলাম, কিন্তু এখানে ট্রেন্ড লাইন কতটুকু আর র্যালি পেলে, তলার দিকে একটু ট্রেন্ড লাইন বা উইকলি চার্টে ট্রেন্ড লাইন টানতে পারে। এইসব জায়গাতে একটু ট্রেন্ড লাইন দিলে কিছু মুভমেন্ট হবে। এখানে আপনি টিপিক্যালি ট্রেডিং স্টক হিসেবে করে আপনাকে কাজ করে বেরিয়ে যেতে, মানে এখানে ঢুকলেন, এখানে বেরিয়ে দম মানে ছেড়ে দেওয়া খেতে পাচ্ছিতে বেরিয়ে ভালো ট্রেন্ড লাইন যদি হয়, যদি ড্যাশবোর্ড যেরকম বানাবেন সেরকম ভাবে। কিন্তু দেখুন এটা আপনাকে সিগন্যালও দিয়েছে, দেখুন আমি তলাতে এডিএক্স লাগিয়েছি, এডিএক্স এ ক্লিন একটা উপরে গেছে, আমি তলার থেকে যদি ব্লু লাইনটা মুভ করে আমি খুব কমফর্ট হই। এখানে ভলিউম ব্রেকআউট হচ্ছে, এখানে ভলিউম কনফার্মেশন পাচ্ছি, আমি আছি, লম্বা ধরে থাকতে পারলে আইসিআইসিআই পোটেনশিয়াল দেবে। এইগুলোও দেখুন এডিএক্স এর জায়গায় আপনি ইনপুট দিয়েছে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এবার দেখুন কত সুন্দর ডাইভারজেন্সের গল্প, দেখুন মন দিয়ে দেখুন, আপনার এখানে ক্লিন সুইপ হচ্ছে, এখানে দেখুন ইন্ডিকেটর কিন্তু এখানে বেশ ক্লান্ত নিচের দিকে যাচ্ছে, এবং পরবর্তীকালে এটা কিন্তু সত্যি হচ্ছে, ঠিক আছে। এইগুলো ডাইভারজেন্সের কথা বলে। তো ডাইভারজেন্স আলেকজান্ডার এলারের টপিক। আমরা তো মোরালেস এরকম ভাবে আপনি অবশ্যই এই জায়গাগুলো স্টাডি করে ভালো ভালো চার্ট দেখতে পারেন। ভালো পেপার ট্রেডিং প্রচুর করুন, পেপার ট্রেডিং করবেন, ডায়েরি লিখে রাখবেন আমি কিনলাম বেচলাম, ভালো ভালো কাউন্টারে পেপার ট্রেড করুন, কোনো অসুবিধা হবে না। আটকে গেলে ফান্ডামেন্টালি স্ট্রং স্টক হয়ে গেলে কোনো অসুবিধা নেই। তেলে ভাজা বেগুনি খেলে একটু টক দই খেয়ে নিতে হয়, ফান্ডামেন্টালটা হচ্ছে টক দই, বাড়িতে সবসময় রাখবেন, টেকনিক্যালি ট্রেড করবেন, সমস্যা নেই, ঠিক আছে। এটা ভালো লাগছে, এটা হচ্ছে ডিমার্ট অনেকদিন বাদে উঠছে, দেখুন আপনার চোখের সামনে দেখাচ্ছি পাস 30 ডেজ, এটা পাস 30 ডেজ দেখাচ্ছে, কতটা চেঞ্জ হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। তো এনএসসির ওয়েবসাইটে যদি কিছু দেখেন আমার মনে হয় বেটার, কারণ নিজে ড্যাশবোর্ড বানালে না আলটিমেটলি কিছু চেঞ্জ হলো, স্টকের কোড চেঞ্জ হলো, সেটা এনএসসি করে দেয়। নিজে বানালে আমিও বানাই, চেষ্টা করি অনেক বানাবো, কিন্তু তারপরে ফলো আপ হয় না, একটা যদি চেঞ্জ হলো দূর আবার পরে বসবো, তখন আবার দেখবো। এইসব এখন অ্যাভয়েড করা ভালো, ম্যারিকো চোখে লাগছে না, ঠিক আছে। এটা এখন সবে র্যালি দেওয়া শুরু করছে, এসবিআই কার্ড 30 দিনে ভালো চার্ট, কিন্তু 1 বছরের চার্টটা ভালো লাগছে না। এবার ফান্ডামেন্টালি স্ট্রং হলে আপনি কল নিন, এরম ভাবে আপনি চার্ট দেখতে পারেন। এই চোখের সামনে বার্জার প্যান্টস হাতে দেওয়ার কোনো মানেই দাঁড়ায় না, বার্জার প্যান্টস এখন টেকনিক্যালি বলছি, ফান্ডামেন্টালি কিছু বলছি না। বার্জার প্যান্টস দেখি, বার্জার প্যান্টস দেখুন, ওইখান থেকে দেখে এখানে কিন্তু আপনি বার করলেন। তো এটা একটা ভালো টুল, এটা আপনারা ইউজ করবেন। এবং এর মধ্যে যদি আপনারা দেখেন ব্রড মার্কেট ইন্ডাইসেসে যে আপনি একটু ফার্মার গল্প হলো, অটোর গল্প হলো, অটো এখন খুব চলছে, ঠিক আছে। অটোর গল্প আমরা দেখিনি, অটোর গল্প, অটোর চার্টগুলো উপর থেকে দেখলে হবে, বাকিটা আপনারা দেখবেন। এখন অটোর তো অনেক গল্প হচ্ছে, এগুলোকে স্পার্ক লাইন বলে। টুডে কি হচ্ছে বড় কথা না, আমি একটু জাস্ট দেখবো। দেখুন অটোতে ভারত ফোর্জ, আমি খুব লোভী লোক, আইসার মোটর আর ভারত ফোর্জ ভালো লাগছে, দুটোই সেম কথা বলছি, মানে উইকলি চার্ট আর মান্থলি চার্ট আর উইকলি চার্ট এক কথা বলছি। ভারত ফোর্জ দেখুন অসুবিধা নেই, আমার ট্রেন্ডিং এ চলছে, আস্তে আস্তে একটু ডিপ হয়েছিল, ভলিউম এসছে, আবার উপরের দিকে যাচ্ছে, এক্সপেক্টেড ট্রেন্ডিং থাকবে, ঠিক আছে। আর এটা 1 বছরের চার্ট বলছি, তো লাস্ট যে 1 মাসে একটু মুভমেন্ট আসছে সেটা বোঝাই যাচ্ছে, তাই জন্য ট্রেন্ডিং এ ধরা পড়ছে ভারত ফোর্জ। আর একটা কি চার্ট দেখলাম, আইসার মোটর ছিল। আপনারা এরকম ভাবে একটু দেখতে থাকবেন, স্ক্যানিং করতে থাকবেন। ফার্স্টে ট্রেডিং যেটা করবেন নিফটি 50, মানে চেষ্টা করবেন নিফটি 100 এর মধ্যে থাকতে, তারপরে একটু সাহস বাড়লে মিড ক্যাপ 150 এর মধ্যে ঢুকবেন, স্মল ক্যাপ এখন হাত দেওয়ার দরকার নেই। এটা আইসার মোটর দেখুন ট্রেন্ড লাইন আছে, মোরালেস খারাপ নয়, ভলিউম হচ্ছে,
খারাপ না। তো আপনারা এরকম ভাবে জিনিসপত্র একটু স্টাডি করতে পারেন। উইকলি চার্টটা অবশ্যই দেখবেন, যখনই কাজ করতে যাবেন সুইং ট্রেডিং এ ফোকাস করুন। এখন এই মুহূর্তে ফট করে ইন্ট্রাডে করতে যাবেন না। ইন্ট্রাডে করার জন্য যদি সম্ভব হয় আমি কিছু টিপস টেকনিক্স অপশনের থ্রু দিয়ে তখন বলবো। ইন্ট্রাডেতে কি হয়, আপনাকে সেম ডে দিয়ে আপনার ভিউ নিডস টু বি রাইট অন দ্য সেম ডে। অপশনে যখন কাজ করছেন আপনি পজিশনটা তাও 2-3 দিন 4 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। তাই জন্য আমি বলেছিলাম যে অপশন রিলেটিভলি বেটার আর লসটা লিমিটেড থাকে। আর ইন্ট্রাডেতে প্রবলেমটা হচ্ছে ইন্ট্রাডেতে আপনার একদিনের মধ্যে ভিউটা ঠিক হতে হবে। ওটা ইন্ট্রাডে ইজ মোর অফ আমার মনে হয় বায়াস নিয়ে কাজ করতে পারেন, একটা সিগনিফিকেন্ট লাক ফ্যাক্টর থাকে। ঠিক আছে, তো ইন্ট্রাডেটা করতে গেলে কিভাবে করবো, একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক নিয়ে কি করে ইন্ট্রাডে করা যায়, মানি ম্যানেজমেন্ট নিয়ে, সেটা আমরা ফাইনাল ক্লাসে হলে কিছু আলোচনা করবো। আপাতত আজকে 9:58 কিছু প্রশ্ন নেই, আমরা শেষ করবো। বলুন স্যার। আচ্ছা, এখানে তো অনেক কিছু হয়েছে। বলুন স্যার, কিছু কোয়ারি থাকলে বলুন। স্যার সুন্দর সাম আপ করে দিয়েছেন। রান ইউর প্রফিটস লং, কাট ইউর লসেস শর্ট। লস তাড়াতাড়ি বুক করবেন। এক্সিট ইজ মোর পাওয়ারফুল দ্যান এন্ট্রি। এন্ট্রি ভুল হলেও লস কিন্তু লিমিটেড থাকে, যদি এক্সিটটা ঘাড়ে ঘাড়ে ফেলে বেরিয়ে যেতে পারেন। এক্সিট ডিসিশনটা খুব ফান্ডামেন্টাল। বলুন, কারো কিছু কোয়ারি থাকলে বলুন। কারোর যদি কিছু কোয়ারি থাকে বলুন স্যার। আপনারা শুনতে পাচ্ছেন? ফান্ডামেন্টাল অ্যানালিসিস জায়গাটা তো থাকলোই। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ মিস্টার ব্যানার্জি বলুন। হ্যাঁ স্যার বলছি, ফান্ডামেন্টাল স্টাডি যে জায়গাটা প্যারালালি ওটা তো থাকলোই। এবার ট্রেন্ড লাইন আর ভলিউম কনফার্মেশন এই দুটোকে যদি একটু চার্ট দেখতে দেখতে অভ্যাস করা যায়, মানে ইন্ডিকেটর, সব ইন্ডিকেটর গুলো হয়তো একসাথে রপ্ত করা গেল না আজকে, আপনি যতগুলো বললেন সবই হয়তো একসাথে হজম করাটা একটু কষ্টসাধ্য হয়ে উঠলো। তো যদি মেন ফোকাসটা কি ট্রেন্ড লাইনের উপর আর ভলিউমের যে ব্যাপারটা, সেটা যদি ট্রেন্ড লাইন, ভলিউম আর ক্যান্ডেলস্টিক, হ্যাঁ আর ক্যান্ডেলস্টিকটা একটু দেখে রাখবেন, ক্যান্ডেলস্টিকটা একটু দেখে নেবেন। ঠিক আছে না? আমি এটা বলে দিই, একটু ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরুন 100টা স্টক কেনার ইচ্ছে হলো বা আপনার ক্যাপাসিটি আছে, কথা বলছি, যাই দামি হোক না কেন, আপনি ফান্ডামেন্টালি বেস করে 80টা স্টক তুললেন, দেখছেন ভালো যাচ্ছে ট্রেন্ড, আপনি ফট করে দেখছেন টেকনিক্যালিও 4টা স্ট্রং হয়ে গেছে, আরো 20টা অ্যাড করে নিন, ওই 20টা একটা মুভমেন্ট দিয়ে দিল, আবার প্রফিট বুক করে নিন। 80টা চলতে থাকলো, 80টা কোর, 80টা আপনার একদম কিভাবে বলি, অন্যভাবে নেবেন না, কোর মানে অফিসিয়াল ওয়াইফ, আর টেকনিক্যালটা স্যাটেলাইট, ও আসছে যাচ্ছে। আমি একটা ছোট্ট মুভমেন্ট পেলাম 20টা স্টক, আমি জানি স্টকটা ফান্ডামেন্টালি ভালো, আমি যদি আটকে যাই 1-2 মাস 3 মাস আটকে যাবো, আমি বড় মতো ছোট্ট করে টেকনিক্যালি ট্রেড করব। আমার এক্সিস্টিং চার্ট, আমি ওটাকেই ফান্ডামেন্টাল করছি, ওটাকেই টেকনিক্যাল করছি, মানে আমার যে ওয়াইফ আছে তার সাথে আমি ফ্ল্যাট করবো, তাকেই বিয়ে করবো, এরকম একটা ব্যাপার। আপনি 100টা ক্যাপাসিটি আছে, 80টা তুললেন, চার্ট স্ট্রং হয়ে গেল, আরো 20টা আপনি তুললেন, তোলার পর একটু দেখলেন একটু ওভার ভ্যালুয়েশন লাগছে বা চার্টটা একটু পাতলা হয়ে যাচ্ছে, চার্টে অত স্ট্রেংথ পাওয়া যাচ্ছে না, আপনি 20টা বিক্রি করে দিন, আবার চার্টটা স্ট্রং হলো, আবার 20টা অ্যাড করুন। তো ওরকম ভাবে করা যেতে পারে, কোড অ্যান্ড স্যাটেলাইট অ্যাপ্রোচ, এরকম ভাবে লোকে কাজ করে। বাট এটাই বলবো, ফান্ডামেন্টালি স্ট্রং স্টক গুলো একটা কোর পোর্টফোলিওতে ঢুকিয়ে নিন। 80টাতে ট্রেড করবেন, 80টা লং টাইমের জন্য হোল্ডিং করলেন, বা যতক্ষণ পজিটিভ কনকল বা কোয়ার্টারলি রিপোর্টস আসছে, আর তার মধ্যে টেকনিক্যালি অপরচুনিটি পাচ্ছেন, ছোট ছোট করে ট্রেড করুন। কমফোর্টেবল হচ্ছে 20টার জায়গায় আপনি আরো 80টা তুললেন, 160টা পজিশন তুললেন, আবার একটু ঠিকঠাক হয়ে গেল, ভালো র্যালি পেয়ে গেলেন, 80টা বিক্রি করলেন, ওই 80টা চললো। তো এরকম ভাবেও কাজকর্ম করা যেতে পারে। মিস্টার ব্যানার্জি, বোঝাতে পারলাম? মিস্টার ব্যানার্জি আছেন? থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি এরকম ভাবে ভাবনা চিন্তা করতে পারেন, এগুলো অনেকটাই মাইন্ড গেম, কিন্তু এরকম ভাবে করা যেতে পারে। আর কারো কিছু কোয়ারি থাকে? আর যদি কারো কিছু কোয়ারি থাকে বলুন। আমি আবার বলে দিই, রিপিট করে দিই, কোনো অসুবিধা নেই। উইকলি চার্ট দেখুন, উইকলি চার্টের ট্রেন্ড লাইন, খুব যদি ভয় লাগে ডেইলি চার্ট দেখবেন না, উইকলি চার্টের ট্রেন্ড লাইন দেখুন, ক্যান্ডেল গুলো দেখুন, একটু মুভিং অ্যাভারেজ পারলে ফেলে দিন, 34 ক্রসওভার দেখুন, ব্যাস এই তিনটে দেখলেই হবে। ক্যান্ডেল স্টিক 1 নম্বর, ট্রেন্ড লাইন আর মুভিং অ্যাভারেজ 13-34 ক্রসওভার দেখুন। ছোট মুভিং অ্যাভারেজ তলাটাকে যদি উপর থেকে কাটে, তার মানে আমার বুলিশ, গোল্ডেন ক্রস বলি। আর ছোট মুভিং অ্যাভারেজ যদি নিচের দিকে কাটে, বড় মুভিং অ্যাভারেজটাকে, মানে 13-34 কথা বলছি, 13 উপর থেকে 34 কাটছে, তখন আমরা বলি বেয়ারিশ বা ডেড ক্রস, এরকম ভাবে ধরতে পারি। যখন
তলার থেকে কাটছি, আমি পজিশন অ্যাড করলাম, যেটা মিস্টার ব্যানার্জি বললেন, সুদীপ্ত ব্যানার্জি। তখন আমি টেকনিক্যাল লোডিং করলাম, আমি টেকনিক্যাল কিছু অ্যালোকেশন করলাম, কিছু পজিশন দিলাম, আবার যখন দেখছি বেরিয়ে যাচ্ছে আমি তখন কেটে বার করলাম। এরকম ভাবে ভাববেন। স্টপ লসটা যদি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে করেন, যেখানে ফান্ডামেন্টাল দিয়ে কাজ করেন, সেখানে স্টপ লস না দিলেও কোনো সমস্যা কিছু নেই, কারণ আপনি জানেন আটকে গেলে বেরিয়ে যাবেন। ঠিক আছে, এইভাবে। কিন্তু যেসব কাউন্টারে ফান্ডামেন্টাল স্টাডি করছেন না, আপনি ঢুকছেন, অবশ্যই স্টপ লস থাকবে। আজকে যদি কোয়ারি থাকে বলুন, নইলে তাহলে আমি আস্তে আস্তে বেরিয়ে যাবো, মানে বেরিয়ে যাবো না, আমরা শেষ করবো। স্যার ড্যাশবোর্ডটা কি করে তৈরি করতে হয়, মানে কিভাবে করবো আমরা একটুখানি পরের সেশনে যদি বলে দেন। ড্যাশবোর্ডটা ফিলহাল আপনি ড্যাশবোর্ডে দেখুন, ড্যাশবোর্ডের যে কথাটা বলছেন না, ড্যাশবোর্ডের গল্পটা কি হচ্ছে স্যার, এটা ডিপেন্ড করে আপনার কাছে কি এক্সেল আছে তার উপর। মাইক্রোসফট এক্সেলও ড্যাশবোর্ডে বলতে কোম্পানির নাম দিয়ে করতে ঠিক আছে। আপনি যখন বলছেন আমি মাইক্রোসফট 360 এর উপর করে দেখিয়ে দেবো, অসুবিধা নেই, সেটা আমরা করে দেবো। মাইক্রোসফট 360 এর উপর একটা ছোট্ট করে ড্যাশবোর্ড কি করে প্রাইস ট্র্যাক করতে পারেন একটা দেখিয়ে দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। আপাতত স্ক্যান করার জন্য একটু রেগুলার বেসিসে এটা দেখবেন কোন চার্ট ভালো লাগছে, এখান থেকে আপনি দেখে বুঝতে পারবেন। ঠিক আছে, যেরকম ভাবে আপনার সামনে করে করে দেখাবো। তাহলে স্যার আমরা এখানেই রাখছি। এমনিতে আমরা যুক্ত থাকবোই, হোয়াটসঅ্যাপে থাকবোই, অসুবিধা কিছু নেই। আপনারা একটু স্টাডি করুন। আর আমি কিন্তু একটা আমরা এনসিএফএম একটা টেকনিক্যাল অ্যানালিসিসের বই দিয়েছি, সেটা খেয়াল করবেন, সেটা একটু পারলে দেখে নেবেন। আজকেও কিছু লিংক পাঠালাম, দেখে নেবেন। হ্যাঁ ভিক্টর স্যার বলুন স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এখানে স্টপ করছি। তাহলে কারো যদি কোনো কোয়ারি থাকে তারা মানে ইউ ক্যান ফায়ার ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তো স্যারেরা আছেনি, ঠিক আছে, তো ওনারা তো মানে কনস্ট্যান্টলি সাপোর্ট করেই যাচ্ছে। সো গুড নাইট ফর দ্য ডে। স্যার আগের দিনের ভিডিওটা যদি পাই। হ্যাঁ বলুন। আগের দিনের ভিডিওটা যদি একটু শেয়ার করেন। আগের দিনের ভিডিওটা শেয়ার করা হয়ে গেছে, সেদিনকেই রাত্রেবেলার মধ্যে। তার আগের দিনেরটা আগের দিনটা করেছেন, তার আগের দিন সবকটা আছে দাদা, আপডেটেড আছে। আপনি হয়তো ড্রাইভটা খেয়াল করেননি, তাহলে আমি খেয়াল করি। ঠিক আছে স্যার, আমি দেখি। ওই ড্রাইভ আমরা রোববার দিন ডেসক্রিপশনে আছে, সেই দিনের দিনে হয়ে গেছে। ঠিক আছে, আমরা রোববার দিন আসছি আপনাদের কাছে মিউচুয়াল ফান্ডের সেশন নিয়ে। ঠিক আছে, মিউচুয়াল ফান্ডে তো দুটো সেশন লাগবে আশা করি, মিউচুয়াল ফান্ডের সেশন নিয়ে আসবো। আর আপনাদের সাথে যেটা কথা দিলাম, আমরা ডেরিভেটিভস এ একটু ছোট্ট করে, ডেরিভেটিভস প্রমোট আমরা করি না, কিন্তু ডেরিভেটিভস এ কিছু বেসিক্স আইডিয়া দিয়ে দেওয়া, যে জিনিসটা কিরকম সেটার একটা আইডিয়া আপনাদের দিয়ে দেবো, একটু অপশনস এর কথা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট, নমস্কার।